বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, নিয়মিত লেখাপড়া করছো। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ রোজিনা আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোশিওলজি, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা জানো আমি যে কোর্সটা তোমাদের আজকে পড়াবো সেটা হচ্ছে পপুলেশন, পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট। চ্যাপ্টার টাইটেল হচ্ছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার টাইটেল পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ক্যাপিটালিজম, পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিউরিং ইন্ডাস্ট্রিয়াল এজ অ্যান্ড ইন ডেভেলপিং কান্ট্রিজ। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সেশন থেকে তোমরা কি কি জানতে পারবে তার আগে দেখো, খেয়াল করো, গত যে ফোর্থ ক্লাস ছিল, ফোর্থ ক্লাসে যা আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে? খেয়াল করো তো। সেটা হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়াল ইউরোপে পপুলেশন এবং ডেভেলপমেন্ট কেমন ছিল সেটা জানার চেষ্টা করেছিলাম। জানার চেষ্টা করেছি আমরা কি রেনেসাঁ সম্পর্কে জেনেছি, ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে জেনেছি, ফ্রেঞ্চ রেভলিউশনের যে সমস্ত বৈশিষ্ট্য ছিল, ফ্যাক্ট ছিল, সেগুলো আমরা জেনেছি। কেমন? আজকের আলোচনা থেকে আমরা কি জানবো? আজকে আমরা জানবো, ইউ উইল বি এবল টু লার্ন দ্য কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ক্যাপিটালিজম, আরবানাইজেশন। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি সেটা জানতে পারবে, ক্যাপিটালিজম এবং আরবানাইজেশন কনসেপ্ট সম্পর্কে তোমরা ধারণা পাবে। তোমরা আরো কি যে এক্সপ্লেন করতে পারবে, দেখো, ইউ উইল বি এবল টু এক্সপ্লেন তোমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লবের যে ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টারিস্টিক্স, কজেস এবং ইম্প্যাক্ট, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে একটা পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেটা তোমরা জানতে পারবে। তোমরা আরো কি জানতে পারবে, দেখো, ক্যাপিটালিজম সম্পর্কে জানতে পারবে, ক্যাপিটালিজমের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, টাইপস রয়েছে, এবং দেখো, কজেস ইন গ্রোথ অফ ক্যাপিটালিজম ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ পাশ্চাত্যের যে পুঁজিবাদ বিকাশের যে কারণ সমূহ কি কি রয়েছে সেটা তোমরা জানতে পারবে। তোমরা আরো জানতে পারবে কি কি, দেখো, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এজে পপুলেশন এবং ডেভেলপমেন্টটা কেমন ছিল, ইন্ডাস্ট্রিয়াল এজে সেখানে ডেভেলপড সোসাইটিতে কেমন ছিল এবং ডেভেলপিং সোসাইটিতে কেমন ছিল সেটা তোমরা জানতে সক্ষম হবে। কেমন? দেখো, আমরা এই পর্যায়ে জানার চেষ্টা করব কি, কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ক্যাপিটালিজম, আরবানাইজেশন। কেমন? এখানে খেয়াল করো, এই কনসেপ্টগুলো সম্পর্কে যদি তোমরা পরিষ্কার হও তাহলে পরবর্তীতে যে ব্যাখ্যা, মূল ব্যাখ্যা বুঝতে তোমাদের সহজ হবে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে শিল্প বিপ্লব। 1760 সাল থেকে 1840 সালের মধ্যে সংগঠিত হয়েছিল। এটা অষ্টাদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে হয়েছিল। যেটা হয়েছিল প্রথমে ব্রিটেনে হয়েছিল, পরে আস্তে আস্তে সমগ্র ইউরোপে, উত্তর আমেরিকাতে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যার প্রভাব সমগ্র বিশ্বে কিন্তু পড়েছিল। শিল্প বিপ্লবটা কি? শিল্প বিপ্লব হচ্ছে কৃষি ভিত্তিক হস্তশিল্প হতে যন্ত্রচালিত শিল্প অর্থনীতিতে রূপান্তরিত হওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। কেমন? ক্যাপিটালিজম কি? ক্যাপিটালিজম হচ্ছে একটা ধনতান্ত্রিক যে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তিগত মালিকানা থাকবে, যেখানে একটা অবাধ এবং প্রতিযোগিতামূলক মার্কেট থাকবে, এবং যার মূল লক্ষ্য হবে মুনাফা অর্জন করা। কেমন? আরবানাইজেশন কি? আরবানাইজেশন সম্পর্কে জানার চেষ্টা করব। সেটা হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া থেকে কৃষি ভিত্তিক অঞ্চল থেকে যে একটা শিল্প ভিত্তিক অঞ্চলে যে একটা স্থানান্তরিত হওয়ার যে একটা, বা উত্তীর্ণ হওয়ার যে একটা প্রসেস, সেইটাই হচ্ছে আরবানাইজেশন। অর্থাৎ নগরের বিস্তৃতিটাই হচ্ছে নগরায়ন। কেমন? দেখো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি দেখতে পাচ্ছ এখন আমরা কি নিয়ে আলোচনা করব? এখন আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব। 1760 থেকে 1840 সালের মধ্যে এটা সংগঠিত হয়েছিল। কেমন? এখানে ছবি দেখতে পাচ্ছ? দেখো, যে একটা শিল্পের যে একটা আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো, এই যে ট্রেনের ছবি আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এই যে মেশিনের ছবি আমরা দেখতে পাচ্ছি। কেমন? এখানে দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি? The industrial revolution was a period from the 18th to 19th century, অর্থাৎ 18 to 19th century মধ্যে এটা হয়েছিল। where major changes in agriculture, যেটা বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছিল কিসের ক্ষেত্রে? এগ্রিকালচার, কৃষির ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং, উৎপাদনের ক্ষেত্রে, ট্রান্সপোর্ট, পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে, অ্যান্ড দ্য টেকনোলজি, এবং প্রযুক্তিগত যে সমস্ত বিষয়, সেই ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন নিয়ে এসেছিল। হ্যাড এ প্রফাউন্ড ইফোর্ট অন দ্য সোশিও ইকোনমিক কালচারাল কন্ডিশন, অর্থাৎ যেটা কিন্তু প্রভাব ফেলেছিল আর্থসামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থার উপর। ইট বিগেন্স ইন ব্রিটেন, অর্থাৎ এটা প্রথমে কিন্তু ব্রিটেনে শুরু হলেও সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল, উত্তর আমেরিকাতে, নর্থ আমেরিকা, অ্যান্ড ইভেনচুয়ালি দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ গোটা বিশ্বেই কিন্তু আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়েছিল। কেমন? আমরা দেখব
পরবর্তী স্লাইডে আমরা দেখব একটা শর্ট হিস্ট্রি দেখব, ভিডিও একটা দেখব। সেখানে আমরা দেখব যে কিভাবে কৃষিভিত্তিক হস্তশিল্প থেকে একটা যন্ত্র চালিত যে শিল্প অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছিল এবং সেখানে লেবার এক্সপ্লয়টেশন কেমন ছিল এবং উইমেন এবং চাইল্ডদের যে কন্ডিশন সেটা আমরা দেখব। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো, কেমন? তাহলে কিন্তু বুঝতে পারবে। In the late 1700s, most people worked in the fields, on land they did not own. Those who owned the land, called aristocrats, lived refined lives in elegant manor houses. Servants raised their children and did their housework. The landowners and the people who worked for them depended upon each other. It was a system that had existed for centuries. In towns across England and the United States, a series of extraordinary innovations would alter the way people lived and worked for the next 150 years. Inventors had found new ways to harness nature's energy. They built new kinds of machines, powered by water, steam, and coal. The new machines replaced hand-powered tools. They did the same work, only cheaper and faster. Much of the work was done outside the home, in specially designed buildings, the first factories. Mechanization began in the textile mills of England, where one machine attached to a spinning wheel could do the work of 50 people. Fuel, clothing, and food all became more affordable. With the development of locomotives and steamboats, manufactured goods could now be sold halfway around the world. Families moved from the villages of their ancestors to new industrial towns. And a new class of people emerged, workers who produced goods. Industrialists, the people who owned the factories, employed hundreds, sometimes thousands of people. And they made enormous profits in their industrial centers. But while the Industrial Revolution brought wealth to some and jobs for others, it came with a price tag. Pollution from coal-powered factories turned the cities black. Lack of housing created the first urban slums. And the demand for more and more goods and higher profits brought the exploitation of workers, including children. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আলোচনা করব কি ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লবের পটভূমি। শিল্প বিপ্লবের পটভূমি কি? শিল্প বিপ্লবের পটভূমি কিন্তু একদিনে রচিত হয়নি, কেমন? এটা দীর্ঘদিনের আবিষ্কার এবং উৎপাদনের যে উৎকর্ষতার একটা ধারা হচ্ছে শিল্প বিপ্লব। সুতরাং শিল্প বিপ্লবের পটভূমি কিন্তু আমরা আলোচনা করতে পারি টু দা পয়েন্টে। দেখো, দি ট্রেড রেভলিউশন অর্থাৎ বাণিজ্য বিপ্লব। শিল্প বিপ্লবের কথা বলতে গেলে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাণিজ্য বিপ্লব, এবং বাণিজ্য বিপ্লবই কিন্তু শিল্প বিপ্লবের পথটাকে সুগম করে দিয়েছিল। বাণিজ্যিক পুঁজিবাদ তথা 1500 থেকে 1750 সাল যে সময়টা ছিল, সেই সময়টা ছিল কিন্তু একেবারে কৃষি প্রধান। এই কৃষি ভিত্তিক উৎপাদন ছিল, সেখানে কোনো প্রকার যন্ত্রভিত্তিক উৎপাদন ছিল না, ফলে উৎপাদনের পরিমাণটা কিন্তু কম ছিল, এবং সেই সময় সামন্ততন্ত্র ভেঙে বণিক পুঁজি গড়ে ওঠে, যার রূপ হচ্ছে শিল্প বিপ্লব, কেমন? পপুলেশন এক্সপেনশন এন্ড ডিমান্ড গ্রোথ। সেই সময় কিন্তু জনসংখ্যার যে জনসংখ্যার পরিমাণটা কিন্তু বেশি ছিল। পপুলেশন এক্সপেনশন, জনসংখ্যা অনেক বেশি ছিল, এবং বাড়তি যে জনসংখ্যা ছিল, বাড়তি জনসংখ্যার ডিমান্ডটাও কিন্তু প্রচুর ছিল। যেমন বেশি পরিমাণ মাছ প্রয়োজন, মাংস প্রয়োজন, তারপর দেখা যাবে কাপড়, থালা বাসন, টুপি বা আরো যে সময় আদার্স যে সমস্ত জিনিসপত্র লাগে বাড়তি প্রয়োজন। ফলে বাড়তি মানুষের জন্য দেখা যাবে পানি প্রয়োজন, পয়ঃনিষ্কাশন প্রয়োজন। যে বাড়তি মানুষের জন্য তখন বাড়তি কিন্তু নতুন নতুন যে কলকারখানা, নতুন নতুন যে একটা আবিষ্কার, মানুষ তখন সামনের দিকে আগাতে শুরু করলো, এবং শিল্প বিপ্লবের তখন দেখা যাচ্ছে যে পথকে সুগম করে দিয়েছিল, কেমন? ইমার্জেন্স অফ নিউ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ অর্থাৎ নতুন যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান উদ্ভব হলো। আর্থিক প্রতিষ্ঠান উদ্ভব হওয়ার ফলে কি হলো? দেখা যায় যে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান যখন হলো, তখন লেনদেনের পথটা তখন সুগম হয়ে গেল। অ্যাবান্ডেন্ট অফ ক্যাপিটাল, মূলধনের যে প্রাচুর্যতা। মূলধনের প্রাচুর্যতা হচ্ছে শিল্প বিপ্লবের যথেষ্ট কারণ হচ্ছে মূলধনের প্রাচুর্যতা, যেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে তাদের কিন্তু যে মূলধনের যে প্রাচুর্যতা সেটা ছিল, এবং দেখা যাচ্ছে উপনিবেশগুলো থেকে শোষণের মাধ্যমেও তাদের কিন্তু যে মূলধনের যে প্রাচুর্যতা সেটা ছিল। সুতরাং
সুতরাং মূলধনের যে প্রাচুর্যতা, এই মূলধনের এক কথায় ব্রিটেন কিন্তু যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তা গ্রহণ করতে মানে গড়ে তুলতে পেরেছিলেন, কেমন, যা শিল্প বিপ্লবকে বা শিল্পায়নকে আরো গতিশীল করে দিয়েছিল। দি ইমার্জেন্স অফ স্কিলড ওয়ার্কার্স, অর্থাৎ সেই সময় দেখা যাচ্ছে বিশ্বের বাণিজ্যিক কারণে হোক বা যেভাবে হোক, দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে দক্ষ শ্রমিকের আগমন তখন ব্রিটেনে ঘটেছিল। ফলে ব্রিটেনের যে লেবাররা, তাদের কাছ থেকেও কিন্তু অনেক বেশি মানে প্রশিক্ষণ নিয়ে বা তাদের কাছ থেকে কিন্তু অনেকভাবে দেখা যাচ্ছে বেশি এক্সপার্ট হয়ে গিয়েছিলেন। ফলে এক্সপার্ট যে ওয়ার্কাররা তখন যে মেশিন বা কলকারখানাতে যখন কাজ করলেন, তখন বেশি বেশি উৎপাদন এবং দেখা যাবে কারিগরি যে ডেভেলপমেন্ট, সেটা তখন ঘটাতে সক্ষম হলেন, যা শিল্প বিপ্লবকেও কিন্তু ত্বরান্বিত করেছিল। এখানে দেখো ভেরিয়াস ইনস্ট্রুমেন্ট এন্ড সায়েন্টিফিক ডিসকভারিজ। এখানে দেখো ভেরিয়াস ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ তোমরা জানো যে সেই সময় কয়লা ইঞ্জিন, তারপর হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন তারা কিন্তু বেশ ব্যবহার করেছিলেন, এবং লোহের যে তৈরি তৈজসপত্র ছিল, তারা বিভিন্ন জিনিসের আবিষ্কার করতেন। এবং দেখা যাচ্ছে যে সেইখানে ছাপাখানা, বস্ত্রশিল্প এবং লোহা যে গলানোর চুল্লি আবিষ্কার করেছিলেন। এবং এই যে বৈদ্যুতিক শক্তির আবিষ্কার গোটা বিশ্বের চেহারাই কিন্তু পাল্টে দিয়েছিল, পুরো সভ্যতার চেহারাই কিন্তু পাল্টে দিয়েছিল, যা উৎপাদনকে আরো সহজতর করে দিয়েছিল। এবং বিদ্যুৎ ভিত্তিক যে নব নব আবিষ্কার, সেই আবিষ্কার করে কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবং এর মধ্যে দিয়ে, যে এগুলোর মধ্যে দিয়েই কিন্তু শিল্প বিপ্লবের যে একটা পূর্ণতা, সেই পূর্ণতা ব্রিটেনে পেয়েছিল, কেমন। সুতরাং শিল্প বিপ্লব দেখা যাচ্ছে ব্রিটেনে শুরু হলেও সমস্ত ইউরোপে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল, উত্তর আমেরিকাতে ছড়িয়ে পড়েছিল, এবং গোটা বিশ্বের মধ্যেই সেটা কিন্তু ছড়িয়ে পড়েছিল, যার প্রভাবটা গোটা বিশ্বের মধ্যেই পড়েছিল। ক্লিয়ার তোমাদের? দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য সমূহ কি কি ছিল। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, the industrial revolution can be divided into two main levels, such as, দেখো, the first was limited by the amount that could be transformed by road, river, canal and sailing ship. আর সেকেন্ড কি হচ্ছে, দেখো, a vast expansion of machinery and production owing to the railway and the steamship, কেমন। এটা তোমরা জানার চেষ্টা করলে, এবং শিল্প বিপ্লবের যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটা আমরা একটু টু দা পয়েন্টে জানার চেষ্টা করি। দেখো, লার্জ স্কেল টেকনোলজিক্যাল ইনোভেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে বলা হচ্ছে বৃহদাকার প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রয়োগ। এখানে কিভাবে হতে পারে, যেমন প্রাকৃতিক সম্পদ সেই সময় ছিল, প্রাকৃতিক সম্পদ তোমরা জানো, লোহা, কয়লা, এই প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করে সেখানে বৃহদাকার যে প্রযুক্তিগত উদ্ভাবন, তাদের তো উদ্ভাবন ছিলই, কিন্তু আরো বড় ধরনের যে সমস্ত উদ্ভাবন ছিল এবং যে সমস্ত প্রয়োগ ছিল, সেই সমস্ত প্রয়োগ তারা ঘটাতে সক্ষম হয়েছিলেন, কেমন। এখানে দেখো, ব্রিঙ্গিং র্যাডিক্যাল চেঞ্জ ইন দ্য ম্যানুফ্যাকচারিং বিজনেস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন কিভাবে, সেখানে কৃষি বিপ্লবের পাশাপাশি, কৃষি উৎপাদনের পাশাপাশি যেমন শিল্প উৎপাদন ছিল, আবার ক্ষুদ্রায়তন যে সমস্ত উৎপাদন ছিল, উৎপাদন পদ্ধতির স্থলে কিন্তু বৃহদায়তন যে সমস্ত উৎপাদন পদ্ধতিরও কিন্তু সেইখানে তাদের ছিল, যার ফলে যে একটা উৎপাদন ব্যবস্থা যে র্যাডিক্যাল চেঞ্জ, সেই র্যাডিক্যাল চেঞ্জটা ঘটানো সম্ভব হয়েছিল, কেমন। থার্ড দেখো বলছে, দি প্রসেস অফ ফার রিচিং চেঞ্জ, অর্থাৎ সুদূর প্রসারী যে পরিবর্তন প্রক্রিয়া। সুদূর প্রসারী পরিবর্তন প্রক্রিয়া বলতে কি বোঝানো হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সেখানে যেমন দেখা যাচ্ছে কয়লা ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন এবং দেখা যাচ্ছে লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্র ছিল, পাশাপাশি বিদ্যুৎ, যে সমস্ত বিদ্যুৎ ভিত্তিক নব যে আবিষ্কার তাদের ছিল, সেই সমস্ত আবিষ্কারের ফলে তাদের জীবনকে, তাদের উৎপাদনকে কিন্তু তারা আরো বেশি সহজতর করে ফেলেছিল, যার কারণে বলা হচ্ছে যে একটা র্যাডিক্যাল চেঞ্জ, লাইফের ক্ষেত্রে একটা র্যাডিক্যাল চেঞ্জ নিয়ে এসেছিল তারা। এখানে বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম, অর্থাৎ পুঁজিবাদের যে একটা বিকাশ। শিল্প বিপ্লব কিন্তু পুঁজিবাদী যে একটা অর্থনীতি, সেটার কিন্তু বিকাশ ঘটায়, কারণ সামন্তবাদী সমাজ ব্যবস্থার পরিবর্তে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুঁজিবাদী অর্থনীতির কথা বলে। পুঁজিবাদী অর্থনীতির বিষয়টা হচ্ছে, এই পুঁজিবাদী অর্থনীতির ফলে এবং মানুষ বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু জড়িত হয়ে পড়ে, ফলে সমাজ জীবনে যে বিভিন্ন টাইপের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য মানুষের মধ্যে আসে। এখানে দেখো বলছে মডার্নাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থাৎ অর্থনীতির যে আধুনিকায়নের পথও কিন্তু উন্মুক্ত করে দেয়। এখানে বলা হচ্ছে যে
আনভেলিং দ্য পাথ অফ আরবানাইজেশন, অর্থাৎ শহরায়নের পথ কিন্তু উন্মুক্ত হয়ে যায়। শহরের যে নাগরিক জীবনে কিন্তু অনেক সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকমের সেখানে ঘটে। ফলে নাগরিক জীবনে প্রবেশ করার যে একটা পথ, সেই পথটা সেখানে উন্মুক্ত হয়ে যায়। প্রপার অফ ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ ন্যাচারাল রিসোর্স যেটা বললাম, ন্যাচারাল রিসোর্সেস যেটা ছিল সেই ন্যাচারাল রিসোর্সকে কিন্তু তারা সর্বোচ্চ ব্যবহার করে তারা উৎপাদনটাকে আরো বেশি বাড়িয়ে নিয়েছিল। হ্যাপিনেস অফ আরবান ইনক্রিজ কনফর্মিটি, অর্থাৎ নাগরিক জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা তাদের ভালো, এবং এই যে উৎপাদন ব্যবস্থার উন্নয়ন, এই উন্নয়নের ফলে তাদের মানুষের জীবনে যে একটা পিস অ্যান্ড হ্যাপিনেস সেই সময়টা ছিল। নিউ ফরম্যাট অফ সোশ্যাল রিলেশনস, অর্থাৎ যে উৎপাদনের ক্ষেত্রে দেখা যাবে উৎপাদন কৌশল, উৎপাদন বিন্যাস এবং প্রযুক্তির যে একটা ব্যবহার বা প্রযুক্তির বিকাশ, এটা শুধুমাত্র শিল্পের ক্ষেত্রে অবদান রাখেনি, বরং সেই সময় যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে লাইফে, সেই লাইফেও কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব রাখতে সক্ষম হয়েছিল। কেমন? আশা করছি এ পর্যন্ত যে আলোচনা করলাম, শিল্প বিপ্লবের যে বৈশিষ্ট্য আলোচনা করলাম, এটা তোমরা বুঝতে সক্ষম হয়েছো। তোমরা এই পর্যায়ে লক্ষ্য করো, দেখো ওল্ড অ্যান্ড নিউ ফার্মিং সিস্টেম। কেমন? ওল্ড এবং নিউ ফার্মিং এর কি কি বৈশিষ্ট্য, ওল্ড এর বৈশিষ্ট্য দেখো, এই লক্ষ্য করো। নিউ ফার্মিং সিস্টেমের কি কি বৈশিষ্ট্য, পাশাপাশি ওল্ড সিস্টেমে কিভাবে উৎপাদন হতো। দেখো এখানে ঘোড়া দেখতে পাচ্ছ, প্রাচীন যে পদ্ধতি। আর শিল্প বিপ্লবের ফলে দেখো নতুন নতুন যে মেশিন, নতুন নতুন যে সমস্ত আবিষ্কার হলো, এই আবিষ্কারের ফলে যে উৎপাদনের গতিকে কিন্তু আরো বাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। তাছাড়া নিউ ফার্মিং সিস্টেমের যে সমস্ত বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, তোমরা এগুলো খেয়াল করো। দেখো এরপর যে আমরা আলোচনা করব কি কজেস অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লবের কারণ সমূহ কি কি ছিল। কেমন? এখানে দেখা যেতে পারে যে মেজর কজেস এর মধ্যে সোশ্যাল কজেস, ইকোনমিক কজেস এন্ড পলিটিক্যাল কজেস। কেমন? এই কজেস গুলো আমরা টু দা পয়েন্টে ব্যাখ্যা করতে পারি। ফ্লেক্সিবল সোসাইটি, দেখো সোশ্যাল কজেস এর মধ্যে কি হচ্ছে, ফ্লেক্সিবল সোসাইটি, অর্থাৎ নমনীয় যে একটা সমাজ ব্যবস্থা সেটা। ওই সময় দেখা যাচ্ছে যে হল্যান্ড এবং স্পেন এবং জার্মানি, সেই সমস্ত দেশের যে একটা সমাজ ব্যবস্থা ছিল, সে তার তুলনায় কিন্তু ব্রিটেনের যে সমাজ ব্যবস্থা সেটা কিন্তু অনেক ফ্লেক্সিবল ছিল। সেখানে কিন্তু বন্ডিংটা খুবই সুন্দর ছিল, একটা বাধা নিয়ন্ত্রণ মুক্ত একটা সমাজ ব্যবস্থা, সেখানে স্বাধীন সমাজ ব্যবস্থা ছিল। সুতরাং এই যে একটা ফ্লেক্সিবল সোসাইটি, এই ফ্লেক্সিবল সোসাইটিও কিন্তু শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটা কারণ হিসেবে ছিল। কেমন? গ্রোথ ইন পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি, সেই সময় কিন্তু জনসংখ্যা অনেক বেশি ছিল, ফলে বাড়তি জনসংখ্যার জন্য এখন খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির কিন্তু প্রয়োজন হয়েছিল। ফলে এই উদ্দেশ্য পূরণ করার লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কিন্তু প্রয়োজনীয়তা যে একটা উদ্ভব, সেই উদ্ভবটা দেখা দিয়েছিল। থার্ড কি দেখো, দি অ্যারাইভাল অফ স্কিলড ওয়ার্কার্স, অর্থাৎ দক্ষ শ্রমিকের যে একটা আগমন, সেটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তখন দেখা যাচ্ছে ব্রিটেনের লোক সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা তখন দেখা যাচ্ছে স্থায়ীভাবে, বিভিন্ন উদ্দেশ্যে সেই লোকগুলো আসে, তারা দেখা যাচ্ছে স্থায়ীভাবে বসতিও শুরু করে। ফলে বিভিন্ন শিল্পে যে তারা দক্ষতা অর্জন করে, যখন বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করা হলো, তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু আবার দায়িত্ব দেওয়া হলো। ফলে এই যে দক্ষ শ্রমিক যখন শিল্প কারখানায় এনগেজ হলেন, তখন তাদের দ্বারা কিন্তু দেখা যাচ্ছে উৎপাদন ব্যবস্থা এবং কারিগরি যে সমস্ত উন্নয়ন, সেই সমস্ত উন্নয়ন তাদের দ্বারা বেশি ঘটানো সম্ভব হলো, সেটাও কিন্তু একটা প্রধান কারণ ছিল। এখন আমরা বলতে পারি ইকোনমিক কজেস। ইকোনমিক কজেস এর মধ্যে দেখো অ্যাবান্ডেন্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ মূলধনের যে একটা প্রাচুর্যতা। সেই ব্রিটেনের কিন্তু অধিক পরিমাণ মূলধন ছিল, যে মূলধন কিন্তু শিল্প বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। সেখানে কি দেখা যাচ্ছে যে সেখানে বিভিন্ন ধনিক শ্রেণী ছিল, পাশাপাশি ঔপনিবেশিক শাসনের ফলেও কিন্তু তাদের দেখা যাচ্ছে বিভিন্ন মূলধনের যে প্রাচুর্যতা ছিল, ফলে তারা কিন্তু বিভিন্ন পরিমাণে যে একটা উদ্যোক্তা গ্রহণ করতে পেরেছিলেন, ফলে আর্থিক দিক দিয়ে তারা কিন্তু স্বাবলম্বী ছিলেন। ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার যে একটা উন্নয়ন, সেই উন্নয়নটা তাদের মধ্যে ছিল। ফলে দেখা যাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে যে ব্রিটেনের যে একটা পরিবহন ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থার যে একটা যোগসূত্র, সেটা খুবই ইতিবাচক ছিল। এখন দেখা যাচ্ছে মার্কেট এক্সপেনশন অ্যান্ড ব্যাংকিং সিস্টেম। মার্কেট এক্সপেনশন এবং ব্যাংকিং সিস্টেম কি, একটা হচ্ছে বাজারের যে একটা সম্প্রসারণ। বাজারের সম্প্রসারণ কি, এখন দেখা যাচ্ছে যে বাজারের যে একটা চাহিদা রয়েছে, সেই চাহিদার সাথে সঙ্গতি রেখে তারা কিন্তু উৎপাদন করার ক্ষেত্রে যে একটা স্পৃহা, সেই স্পৃহা কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পেয়েছিল, এবং এই যে বাড়তি যে একটা চাহিদা সৃষ্টি হয়েছিল, এবং সেই চাহিদা পূরণ করার জন্য তখন শিল্প বিপ্লবের কিন্তু একটা সূচনা হয়েছিল। কেমন? এখানে দেখো অ্যাবান্ডেন্ট নিউ ডিসকভারিজ অ্যান্ড সায়েন্টিফিক রেভলিউশন। তোমরা এখানে বুঝতেই পারছো নিউ ডিসকভারিজ, সেখানে হচ্ছে বিভিন্ন পরিমাণ যে কয়লা ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন এবং
দেখা যাচ্ছে লোহার তৈরি বিভিন্ন আবিষ্কার, আবার দেখা যাচ্ছে বিদ্যুতের নবনব যে বিদ্যুৎকে ব্যবহার করে যে নবনব আবিষ্কার, যা তাদের জীবনকে আরো বেশি সহজ করে দিয়েছিল এবং নতুন নতুন আবিষ্কারের দিকে তখন তারা এগিয়ে গিয়েছিলেন। কেমন, এখানে দেখা যাচ্ছে অ্যাবান্ডেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে তারা কিন্তু সামনে এগিয়ে গিয়েছিলেন। যেমন প্রাকৃতিক সম্পদ ছিল লৌহ, কয়লা, তারা কিন্তু লৌহ কয়লাকে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে সঠিকভাবে ব্যবহারের উপযোগী করে দিয়েছিলেন এবং উৎপাদন ক্ষেত্রে কিন্তু বেশি বেশি তাদের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা সেখানে ছিল। এখানে দেখো এক্সপেনশন অফ ফরেন ট্রেড। এক্সপেনশন অফ ফরেন ট্রেড কি? শিল্প বিপ্লবের পূর্বেই কিন্তু আমেরিকায়, এশিয়া, ব্রিটেনে তারা কিন্তু দেখা যাচ্ছে যে উপনিবেশিক স্থাপন করেছিলেন। এই উপনিবেশগুলো কি হলো, ব্রিটেনের কিন্তু বহিঃবাজার হিসেবে কাজ করতো, বহিঃবাজার কাজ করতো এবং ব্রিটেনের যে সমস্ত দ্রব্য ছিল সে দ্রব্যের মানগুলা কিন্তু খুবই উন্নত ছিল, যার কারণে বিশ্ব বাজারে যে তাদের যে ব্যাপক চাহিদা, সেই প্রোডাক্টের যে ব্যাপক চাহিদা, সেই চাহিদা কিন্তু লোকজনের মধ্যে ছিল এবং অধিক উৎপাদন এবং অধিক উন্নয়ন এবং আবিষ্কারের এটা সহায়ক হিসেবে কাজ করেছিল। কেমন, ইম্প্যাক্ট অফ স্টিম পাওয়ার অফ দ্য রেভলিউশন, অর্থাৎ সেই সময় তোমরা জানো যে হারগিভসের স্পাইনিং জেনি, আর্করাইটের পাওয়ার লুম, অর্থাৎ শক্তি চালিত যে তাঁত, এই সমস্ত কিছু আবিষ্কার করেছিল, যে তাদেরকে আরো বেশি, তাদের ইমেজটাকে আরো বেশি মানে পজিটিভ হয়েছিল সেই সময়। টেকনোলজিক্যাল ইনোভেশন, অর্থাৎ কারিগরি যে সমস্ত উন্নয়ন, কারিগরি উন্নয়নও কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে ছিল। কেমন, এখানে দেখা যাচ্ছে পলিটিক্যাল কজ হচ্ছে ব্রিটেনের সেই সময় যে পলিটিক্যাল, অর্থাৎ রাজনৈতিক যে একটা ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অনেকটা স্থিতিশীল ছিল, যেটা শিল্পক্ষেত্রে অধিক বিনিয়োগের একটা যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টিতে বেশ সহায়তা করেছিল। সুতরাং আমরা মেজর কজেস যে সমস্ত বিষয় আলোচনা করলাম সেটা তোমরা এতক্ষণ পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছো। এখানে দেখো সেই সময় জনসংখ্যাও কিন্তু বেশি ছিল, সেটার এখানে একটা চিত্র দিয়েছি। আর জনসংখ্যার ক্ষেত্রে দেখো এখানে যে চার্ট বলা হচ্ছে, সেই সময় কিন্তু মর্টালিটি ডিক্রিজ এবং বার্থ রেট কিন্তু ইনক্রিজ, যার ফলে পপুলেশন কিন্তু গ্রোথ এখানে আমরা দেখতে পাচ্ছি, চিত্রটা দেখতে পাচ্ছি। তাদের নতুন নতুন যে সমস্ত আবিষ্কার ছিল, ইনভেনশন ছিল, সেই সমস্ত চিত্র দেখো এখানে একটু দেখানোর আমি এখানে চেষ্টা করেছি। কেমন, এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাদের আবিষ্কারের যে ইয়েটা ছিল এখানে দেখো। আশা করছি তোমরা শিল্প বিপ্লবের যে কারণসমূহ এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এই কারণসমূহ তোমরা বুঝতে সক্ষম হয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো এতক্ষণ যে কজেস অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমি আলোচনা করলাম, সেখানে কিন্তু নিউ ইনভেনশন, তাদের অ্যাক্টিভিটিস বিভিন্নভাবে আমি উল্লেখ করেছি। এখানে একটু চিত্র দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা দেখতে পাচ্ছ, আমি দেখো পয়েন্টার দিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ফ্লাইং শুট, কেমন, আর এটা হচ্ছে টেলিগ্রাফ, টেলিফোন, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে স্টিমবোর্ডের চিত্র দেখো। এই সময় দেখো চাইল্ড লেবারের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে চাইল্ড লেবারের যে চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখো পাই চার্টের মধ্যে চাইল্ড লেবার কিন্তু তাদের বেশি পরিমাণ ছিল। কেমন, চাইল্ড লেবারের পরিমাণটা বেশি ছিল। এটা যে পার্পল কালার যেটা আছে না, পার্পল কালার দিয়ে দেখানো হচ্ছে এটা, এভাবে চিত্র। এই চিত্রগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে সেখানকার সিচুয়েশনটা কিরকম ছিল। কেমন, দেখো এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব কি ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লবের যে প্রভাব। শিল্প বিপ্লব কিন্তু সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি সামাজিক প্রগতি এবং যে উন্নতিকে যেমন বেগবান করেছে, নিশ্চিত করেছে, তেমনি তার কিছু নেগেটিভ ইম্প্যাক্টও রয়েছে। এটা সেই সময় দেখা যাচ্ছে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে বহু জটিলতা তৈরি করেছে। সুতরাং শিল্প বিপ্লবের যে ইম্প্যাক্ট, পজিটিভ এবং নেগেটিভ যে ইম্প্যাক্ট রয়েছে, সেই ইম্প্যাক্টগুলো কিন্তু আমরা পরবর্তী যে স্লাইড আছে, সে পরবর্তী স্লাইডে টু দা পয়েন্টে আলোচনা করব। কেমন, দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে আলোচনা করব কি নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লবের যে নেতিবাচক প্রভাব। কেমন, এটা আলোচনা করব। আমরা টু দা পয়েন্টে আলোচনা করতে পারি, তোমরা একটু খেয়াল করো। এখানে দেখো ইনক্রিজ আরবানাইজেশন অ্যান্ড পপুলেশন, অর্থাৎ নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধি। নগরায়ন আর জনসংখ্যা বৃদ্ধি কি, শিল্প বিপ্লবকে কেন্দ্র করে যে নগরগুলো, যে কলকারখানা গড়ে উঠেছিল, সেটা কিন্তু গ্রামে গড়ে ওঠেনি, সব নগরে গড়ে উঠেছিল। ফলে সেই সময় দেখা যাচ্ছে নগরের জনসংখ্যা কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছিল। বাড়তি জনসংখ্যার জন্য কি প্রয়োজন হচ্ছিল, বাসস্থান, তাদের পানি, তাদের পয় নিষ্কাশন ইত্যাদি কিন্তু প্রয়োজন হচ্ছিল। ফলে দেখা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু একটা সমস্যাও দেখা দিচ্ছিল। এই যে শ্রমিকরা তখন বাসস্থানের অভাবে তখন তারা কি করলো, বাধ্য হয়ে বস্তিতে বসবাস করা শুরু করেছিল। বস্তিতে যখন বসবাস করা শুরু করেছিল, তখন তাদের মধ্যে কিন্তু যে একটা জীবনের যে একটা আরাম, অর্থাৎ আরাম, যে উপযুক্ত স্বাস্থ্য রক্ষার জন্য যে একটা উপযুক্ত পরিবেশ, সেই পরিবেশ তখন তারা কিন্তু পেত না। ফলে আস্তে আস্তে তারা তখন নৈতিক
নৈতিক যে অবক্ষয়, নৈতিক অবক্ষয়ের দিকে তখন তারা চলে যাচ্ছিল। ফলে তাদের মধ্যে এক প্রকার দারিদ্র, একটা হতাশাবোধ এবং তাদের মধ্যে যে একটা অশিক্ষা, এটা শ্রমিকের জীবনকে কিন্তু আরো বেশি বিষাক্ত করে দিয়েছিল। কেমন? দেখো সেকেন্ড পয়েন্ট কি বলছে, ইনক্রিজ উইমেন অ্যান্ড চাইল্ড লেবার, অর্থাৎ নারী এবং শিশু শ্রম তখন বৃদ্ধি পেয়েছিল। মালিক পক্ষ কিন্তু নারী এবং শিশুকে কিন্তু কাজে বা কাজে লাগাতে বেশি ইন্টারেস্টেড ছিলেন, কারণ দেখা যাচ্ছে নারীরা এবং যে সমস্ত শিশুরা আছে তারা কিন্তু প্রতিবাদ করবে না, তাছাড়া বেশি শ্রম নিয়ে অল্প মজুরি তাদেরকে দেওয়া সম্ভব। হ্যাঁ, বিভিন্ন তাদের মধ্যে কিন্তু একটা পলিসি ছিল। ফলে নারী এবং যে চাইল্ড লেবার, যেটা তোমাদের পূর্বে স্লাইডে আমি ডায়াগ্রামে দেখাচ্ছি, যে পাই চার্টের মাধ্যমে দেখালাম, তাছাড়া ভিডিওতেও তোমরা দেখেছো যে উইমেন এবং চাইল্ড লেবারের যে কন্ডিশন ছিল সেটা তোমরা দেখেছো। এটা একটা সিচুয়েশন ছিল যেটা একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে কাজ করেছিল। রুরাল অ্যান্ড আরবান মাইগ্রেশন, এটা দেখতে পাচ্ছ যে গ্রাম থেকে যে সমস্ত শিল্প কলকারখানা তৈরি হয়েছিল সেটা কিন্তু শহরে, ফলে গ্রাম থেকে কিন্তু শহরের দিকে যে একটা মাইগ্রেশন, সেই মাইগ্রেশনের কিন্তু ঝোঁক ছিল, যার ফলে গ্রামের যে একটা সৌন্দর্য, সেই গ্রামের সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছিল। ইনক্রিজ পলিউশন, যে কলকারখানা এবং যে সমস্ত উৎপাদন ব্যবস্থার জন্য তারা বিভিন্ন রকমের উৎপাদন যন্ত্র ব্যবহার করতেন, তার ফলে যে সমস্ত ধোঁয়া জানো, একটা পরিবেশ এনভায়রনমেন্টাল যে একটা পলিউশন, সেই পলিউশনটাও কিন্তু সেখানে ব্যাপক পরিমাণ দেখা গিয়েছিল। ডিস্ট্রাকশন অফ কটন ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ কুটির শিল্পের কিন্তু ধ্বংস। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যখন যান্ত্রিক ব্যবস্থা যখন ভালোভাবে তৈরি হলো, তখন কুটির শিল্প কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানে কামার, কুমার, তাঁতি, জেলে এবং কৃষক যে স্বাভাবিকভাবে যে কাজ করতো, তখন তাদের অর্জনের ইনকামের পথটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল। ফলে দেখা যাচ্ছে কিছু কিছু টেকনোলজি সাইডে যারা যারা কাজ করতেন, কিন্তু বাধ্য হয়ে শ্রমিকরা তখন দিনমজুরের যে কাজে সেদিকে মনোনিবেশ করতে শুরু করলেন। এটা একটা নেগেটিভ সাইড ছিল। দি প্লাইট অফ আনস্কিলড ওয়ার্কার্স, অর্থাৎ এখানে বলা হচ্ছে অদক্ষ শ্রমিকের যে দুর্দশা। কেমন? অদক্ষ শ্রমিকের দুর্দশা কি? যে সমস্ত শ্রমিক ছিল তারা দেখা যাচ্ছে যে ভারী যে যন্ত্রপাতি বা কলকারখানা বা ভারী এক্সপার্টিস যেখানে দরকার, সেখানে তারা কাজে মনোনিবেশ করতে পারতেন না ওই পরিমাণ দক্ষতার অভাবে, বা হালকা যদি দক্ষতা থাকেও সেখানে কাজে মনোনিবেশ করলে কিন্তু ফুল মাইনে যেটা সেটা পেতেন না, অল্প কিছু পেতেন। ফলে সেটা দিয়ে তাদের পরিবারকে কিন্তু মেনটেন করা সেটা কিন্তু খুব কষ্টকর ছিল। এটা একটা সমস্যা। ডিক্লাইন, দেখো রুরাল পপুলেশন, অর্থাৎ গ্রামীণ জনসংখ্যা হ্রাস। সেই সময় নাগরিক যে সুযোগ সুবিধা, নাগরিক যে দেখা যাচ্ছে যে আধুনিক যে সুযোগ সুবিধা, আরাম আয়েশ, যে বিলাসী জীবন, এইটার জন্য দেখা যাচ্ছে জনসংখ্যা কিন্তু ক্রমেই শহরের দিকে বাড়তে তখন শুরু করে এবং স্থানান্তরিত হতে শুরু করে। ফলে গ্রামের যে একটা সৌন্দর্য, সে গ্রামের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে পড়ে, গ্রামও তখন আস্তে 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 স্ত্রীহীন হয়ে পড়ে। কেমন? এটা একটা সমস্যা। দ্য ইমার্জেন্স অফ দ্য বুর্জোয়াস ক্লাস অ্যান্ড সো অন, অর্থাৎ দেখা যাচ্ছে দিন 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 কিন্তু মালিক পক্ষ, যেটা মালিক শ্রেণীর সংখ্যাটা বৃদ্ধি পেতে থাকে। তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে, ক্যাপিটালিজমের ফলে কি হলো, সেখানে দেখা যাবে মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, পুঁজি, উৎপাদন ব্যবস্থা, এ ধরনের একটা রিলেশন ছিল। ফলে মালিক শ্রেণী কিন্তু দিন দিন বৃদ্ধি, তাদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি হতে থাকে। এছাড়া আরো অনেক কারণ ছিল। কেমন? আরো অনেক কারণ ছিল, যেটা তোমরা টেক্সট পড়লে জানতে পারবে, বা আমি যেভাবে রেফারেন্স দিয়েছি সেখানেও সার্চ দিলে জানতে পারবে, ইন্টারনেটেও সার্চ দিলে তোমরা আরো অধিক তথ্য সংগ্রহ করতে পারবে। কেমন? দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দেখব যে পজিটিভ ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লবের পজিটিভ ইম্প্যাক্ট কি কি ছিল। কেমন? এখানে দেখো আমরা টু দা পয়েন্টে আলোচনা করতে পারি। এখানে এক্সপেনশন অফ, হ্যাঁ, মেকানাইজড প্রোডাকশন ইনস্টিড অফ ম্যানুয়াল প্রোডাকশন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হস্তচালিত যে উৎপাদনের পরিবর্তে যন্ত্রচালিত উৎপাদনের প্রসার কিভাবে ছিল। সেখানে তোমরা জানো যে সেই সময় দেখা যাচ্ছে যে কয়লা ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন কেমন বিভিন্নভাবে আবিষ্কার করা সম্ভব ছিল। তাছাড়া তোমরা জানো হারগ্রিভসের নাম শুনেছো, দ্য স্পাইনিং জেনি, এবং আর্গোরাইটের পাওয়ার লুম, অর্থাৎ দেখা যাচ্ছে শক্তি চালিত যে তাঁত, এই শক্তি চালিত তাঁতও কিন্তু আবিষ্কার বস্ত্রশিল্পের যে নবদিগন্তের যে সূচনা, সেই সূচনা কিন্তু ঘটাতে সক্ষম হয়েছিল। এটা দেখো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অর্থাৎ অবকাঠামোগত যে একটা উন্নয়ন, এই সমস্ত দেখা যাচ্ছে যে যে যান্ত্রিক যে সমস্ত প্রযুক্তি, এই প্রযুক্তির ফলে যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টও কিন্তু ঘটানো সম্ভব ছিল। এখানে হচ্ছে মডার্ন ইনভেনশন, অর্থাৎ নতুন নতুন জ্ঞানের যে নতুন নতুন যে শাখা, অর্থাৎ আবিষ্কারের যে নতুন নতুন শাখা, সেটাও কিন্তু তৈরি হচ্ছিল। অর্থাৎ মানুষ সেই সময় কিন্তু ছিল খুবই সৃজনশীল। কেমন? সৃজনশীল, নতুন নতুন আবিষ্কারের নেশায় তখন মানুষ কিন্তু তখন মনোনিবেশ করেছিল, ছুটছিল। এটা এক্সপেনশন অফ ট্রেড, অর্থাৎ এক্সপেনশন অফ ট্রেড এখানে বলতে পারছি যে একটা বাণিজ্যিক যে একটা বিস্তার, হ্যাঁ,
দেখা যাচ্ছে যে ব্রিটেনে তখন দেখা যাচ্ছে যে ছোট বড় বিভিন্ন রকমের নগর গড়ে উঠেছিল, ফলে বাণিজ্যিক যে একটা এক্সপ্যানশন, সেই এক্সপ্যানশনটা তখন ঘটেছিল। ইমপ্রুভমেন্ট অফ এডুকেশন সিস্টেমের মধ্যেও দেখা যাচ্ছে যে ইমপ্রুভমেন্ট হয়েছিল। সেই সময় দেখা যাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিন্তু অনেক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ডেভেলপমেন্ট অফ দ্য সিটি, নগরের যে একটা ডেভেলপমেন্ট, সেই নগরের ডেভেলপমেন্টটা তখন তারা ঘটিয়েছিলেন। এ চেঞ্জ অফ অ্যাটিটিউড, অর্থাৎ দৃষ্টিভঙ্গির একটা যে পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন কি, সেই সময় দেখা যাচ্ছে যে মানুষের যে মেধা, অর্থাৎ সাইকোলজিক্যাল যে একটা দিক, সাইকোলজিক্যাল দিকেরও কিন্তু মানুষের একটা পরিবর্তন ঘটেছিল, এবং উন্নত ধরনের তখন পোশাক আশাক, মানুষের খাদ্যদ্রব্য গ্রহণ করতো, খাবার যে একটা পরিবেশন করতো, মানুষের মধ্যে যে একটা নর্মস, ভ্যালুজ, ম্যানার, এটিকেট সবকিছু কিন্তু একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ মানুষের লাইফটাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে মানুষ তখন শিখেছিল। কেমন? ডেভেলপমেন্ট অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের যে একটা বিস্তার, সেই জ্ঞানের বিস্তারটা তখন ঘটেছিল। কিভাবে? দেখা যাচ্ছে যে জ্ঞানের কিন্তু নতুন নতুন শাখার যে একটা বিস্তৃতি, সেই বিস্তৃতি ঘটেছিল। শিক্ষার যে গুণগত মান, সেই গুণগত মানের একটা উৎকর্ষতা সাধন করতে তখন সক্ষম হয়েছিল, এবং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সহ অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যের প্রসার এবং অর্থনৈতিক যে আন্তর্জাতিক যে বিনিময়, সকল ক্ষেত্রে শিল্প বিপ্লব যুগান্তকারী কিন্তু পরিবর্তন আনয়ন করতে সক্ষম হয়েছিলেন। এখানে দেখা যাচ্ছে যে স্ট্রং অ্যান্ড এক্সটেন্সিভ অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, অর্থাৎ সুদৃঢ় এবং সুবিস্তৃত একটা প্রশাসনিক যে ব্যবস্থা, শিল্প বিপ্লবকে কেন্দ্র করে সুদৃঢ় এখন একটা যাচ্ছে বৃহৎ ধরনের এবং শক্তিশালী যে একটা প্রশাসনিক ব্যবস্থা সেখানে কিন্তু গড়ে উঠেছিল। ইনক্রিজ প্রোডাকশন, এই সমস্ত বিষয়ের কারণে দেখা যাচ্ছে সেখানে উৎপাদনও কিন্তু বেশি বেশি হচ্ছিল। কেমন? সুতরাং কি বলতে পারি আমরা, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লবের যে বৈশিষ্ট্য, শিল্প বিপ্লবের কারণ, শিল্প বিপ্লবের পজিটিভ নেগেটিভ যে ইম্প্যাক্ট আমরা আলোচনা করলাম, আমরা কি বলতে পারি, শিল্প বিপ্লব কিন্তু দেখো দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ এ ল্যান্ডমার্ক চ্যাপ্টার, একটা ল্যান্ডমার্ক চ্যাপ্টার, একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে কিন্তু সক্ষম হয়েছিল শিল্প বিপ্লব। সেটাকে দেখা যাচ্ছে যে সমাজের দেখা যাচ্ছে সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন এবং সাইকোলজিক্যাল যে সমস্ত চেঞ্জ, সব ক্ষেত্রে সমাজের সর্বস্তরে কিন্তু একটা সুদূর প্রসারী একটা প্রভাব বিস্তার করতে কিন্তু সক্ষম হয়েছিল শিল্প বিপ্লব। আশা করছি এ পর্যন্ত শিল্প বিপ্লব নিয়ে যা আলোচনা করলাম তোমরা বুঝতে সক্ষম হয়েছো। কেমন? এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানার চেষ্টা করব ক্যাপিটালিজম কি। কেমন? ক্যাপিটালিজম জানার চেষ্টা করব। দেখো আমরা এখানে একটি চিত্র দেওয়ার চেষ্টা করেছি, পাশাপাশি ক্যাপিটালিজমের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা আমরা জানার চেষ্টা করব। এখানে অক্সফোর্ড ডিকশনারি থেকে বলা হচ্ছে an economic and political system in which a country trade and industry are controlled by private owners for profit, হ্যাঁ, rather than by the state। এখানে তোমরা খেয়াল করো ডেফিনেশনের মধ্যে প্রাইভেট ওনার্স, আর এখানে দেখো ফর প্রফিট, খেয়াল রাখো। আর এখানে দেখো ক্যামব্রিজ ডিকশনারি থেকে বলা হচ্ছে দি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সিস্টেম দ্যাট ইজ বেসড অন দ্য প্রপার্টি বিজনেস অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি বিং প্রাইভেটলি ওন্ড, এই বিষয়টা তোমরা খেয়াল রাখো। অ্যান্ড দ্য ডিরেক্টেড টুয়ার্ডস মেকিং দ্য গ্রেটেস্ট পসিবল প্রফিট, দেখো প্রফিট ফর প্রাইভেট পিপল অ্যান্ড অর্গানাইজেশন। এখানে কিন্তু উইকিপিডিয়া থেকে যে সংজ্ঞা সেখানেও বলা হচ্ছে ক্যাপিটালিজম ইজ অ্যান ইকোনমিক সিস্টেম বেসড অন দ্য প্রাইভেট ওনার্স, দ্যাট মিনস টু দ্য প্রোডাকশন অ্যান্ড দেয়ার অপারেশন ফর প্রফিট। দেখো প্রাইভেট ওনার্স অ্যান্ড প্রফিট, অর্থাৎ এই যে ডেফিনেশন দেওয়া আছে, এই ডেফিনেশনগুলোকে যদি আমরা সংক্ষেপে সাম আপ করি তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে যেখানে বলা হচ্ছে যে পুঁজিবাদ হচ্ছে এমন একটা উৎপাদন পদ্ধতি বা এমন একটা ধনতান্ত্রিক পদ্ধতি, যেটাই বলো না কেন, যেখানে উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তিগত মালিকানাধীন থাকবে, যেখানে বলা হচ্ছে প্রাইভেট ওনার্স, কেমন? ব্যক্তিগত মালিকানাধীন থাকবে, এবং যেখানে একটা অবাধ এবং প্রতিযোগিতামূলক একটা বাজার থাকবে, এবং যার মূল উদ্দেশ্য থাকবে কি? ফর প্রফিট। খেয়াল করো, হ্যাঁ, মুনাফা, যেখানে লাভের যে বিষয়টা, অর্থাৎ লাভ যেখানে থাকবে না সেখানে কিন্তু পুঁজিবাদের কোনো ডেফিনেশন সেখানে খাটবে না। ফর প্রফিট। ক্লিয়ার? এটা তোমাদের আশা করছি যে ডেফিনেশন দেওয়া আছে এবং যেটা আমি বললাম তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে দেখো আমরা আলোচনা করব কি পুঁজিবাদের যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিটালিজম। আমরা ডেফিনেশনটা জানার চেষ্টা করেছি এবং ক্যারেক্টারিস্টিক্সটা জানার চেষ্টা করব। টু দা পয়েন্টে আমরা আলোচনা করতে পারি। নাম্বার 1 দেখো, রাইট টু ওন প্রপার্টি, অর্থাৎ এখানে বলা হচ্ছে সম্পত্তির যে অধিকার, অর্থাৎ সম্পত্তির অধিকার কি? পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে ব্যক্তিগত মালিকানায়, প্রপার্টি থাকবে ব্যক্তিগত মালিকানায়, উৎপাদন হবে ব্যক্তিগত মালিকানায়, এবং দেখা যাবে যে সব পুঁজির সবকিছু ব্যক্তিগত, প্রফিট যে প্রফিটটা হবে সেটাও কিন্তু ভোগ করবে ওই ব্যক্তি। কেমন? নাম্বার 2 কি? প্রফিট মোটিভ, অর্থাৎ আমরা বললাম যে পুঁজিবাদের যে বৈশিষ্ট্য সেখানে হচ্ছে অবাধ এবং প্রতিযোগিতামূলক মার্কেট থাকবে এবং যার মূল লক্ষ্য থাকবে ফর প্রফিট। কেমন?
থার্ড দেখো প্রাইভেট ওনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে উৎপাদনের মাধ্যমে ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যে পরিমাণ উৎপাদন হবে সেই পরিমাণ উৎপাদনের উপর যে প্রাইভেট কন্ট্রোল, সেই কন্ট্রোলটা কিন্তু এখানে কম্পালসারি। কেমন? ফোর্থ বলা হচ্ছে কনজিউমার সুভেরেনিটি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভোক্তার যে সার্বভৌমত্ব, ভোক্তার সার্বভৌমত্ব বলতে এখানে বোঝা যাচ্ছে যা এখানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একদিকে যেমন মুনাফা অর্জনের জন্য পণ্য থাকবে, আরেকদিকে দেখা যাবে যে ভোক্তা, অর্থাৎ ভোক্তা তার পছন্দ মতো পণ্য বেছে নেওয়ার যে একটা স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু সেখানে থাকবে। কেমন? ইকোনমিক ফ্রিডম সেখানে থাকবে। সোশ্যাল ডিভিশন অফ পিপুল, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের কিন্তু এখানে পিপুল থাকতে পারে, যেমন উঠতি পুঁজিপতি, তারপর লুম্পেন বুর্জোয়া, তারপর বিভিন্ন টাইপের যে বিত্তবান যে সমস্ত কৃষক, এবং দেখা যাচ্ছে বড় বড় বিজনেসম্যান, এবং বিভিন্ন দেখা যাবে শ্রেণীর চাকুরিজীবী, বিভিন্ন লোকদের যে একটা সমাগম, সোশ্যাল ডিভিশন অফ পিপুল, অর্থাৎ যে ভাগ, অর্থাৎ মানুষের যে একটা সামাজিক যে একটা বিভাগ, সেই বিভাগ কিন্তু সেখানে থাকবে। প্রাইস মেকানিজম, অর্থাৎ দাম প্রক্রিয়া, কোন প্রোডাক্টের কিরকম দাম হবে সেই দাম প্রক্রিয়াটা কিন্তু তাদের নির্ধারণ করা থাকে। কেমন? এছাড়াও কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেটা তোমরা টেক্সট পড়লে বা আরো অন্য যে সমস্ত রেফারেন্স দিয়েছি সেখানে সার্চ দিলেও কিন্তু তোমরা আরো কিছু জানতে পারবে। কেমন? দেখো এই পর্যায়ে আমরা আলোচনা করব কি, আমরা জেনেছি পুঁজিবাদ কি, পুঁজিবাদের বৈশিষ্ট্যটা জেনেছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব পুঁজিবাদের সুবিধা এবং অসুবিধা কি। কেমন? প্রোজ এন্ড কনস, দেখছো এখানে চিত্র দেখতে পাচ্ছ, সুবিধা। এখানে দেখো আমরা টু দা পয়েন্টে আলোচনা করতে পারি। অ্যাডভান্টেজ অফ ক্যাপিটালিজম, এখানে বলা হচ্ছে রিডাকশন ইন কস্ট অফ প্রোডাকশন ডিউ টু এফিশিয়েন্ট কন্ট্রোল, অর্থাৎ বলা হচ্ছে দক্ষ নিয়ন্ত্রণের কারণে উৎপাদন ব্যয় হ্রাস। কেমন? এফিশিয়েন্ট কন্ট্রোল অফ প্রোডাকশন প্রসেস, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া দক্ষ নিয়ন্ত্রণ। এখানে থার্ড বলা হচ্ছে improve quality of goods। ফোর্থ বলা হচ্ছে কনজিউমার চয়েস ইজ গিভেন ফুল ওয়েট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে গ্রাহকের পছন্দকে পুরা গুরুত্ব দেওয়া। ভ্যারাইটিস প্রোডাক্টস এন্ড সো অন, অর্থাৎ বিভিন্ন রকমের পণ্য। এখানে যদি আমি সংক্ষেপে সাম আপ করি তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে যদি দক্ষ হাতে, কেমন দক্ষ হাতে যদি উৎপাদন ব্যবস্থাটাকে কন্ট্রোল করা যায়, তাহলে ডেফিনেটলি কিন্তু উৎপাদন যে যে ব্যয়, সে কস্ট, সেটা কিন্তু হ্রাস পাবে। কেমন? যখন হ্রাস পাবে তখন কিন্তু উৎপাদক যে শ্রেণী তারা কিন্তু বেশি এনকারেজড হবেন বেশি বেশি প্রোডাক্ট উৎপাদন করার ক্ষেত্রে, উৎপাদন করবেন, এবং দেখা যাবে পণ্যের যে সমস্ত মানটাও ভালো করবেন যাতে গ্রাহককে স্যাটিসফাই করা যায়, বেশি বেশি বিক্রি হয়। কারণ তারা কোনো সময় কিন্তু লুজার হবেন না, তাদের মাথায় রেখো সব সময় তারা কিন্তু প্রফিটের বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু উৎপাদন করবেন। হ্যাঁ, কাস্টমার কি চায়, কনজিউমার কি চায়। অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় উৎপাদক শ্রেণীদের মধ্যে দেখা যাচ্ছে অবাধ এবং প্রতিযোগিতামূলক মার্কেট ব্যবস্থা থাকে, সুতরাং সেখানে দেখা যাচ্ছে উৎপাদনকারী তারা জনগণের যে চাহিদা এবং তাদেরকে স্যাটিসফাই করার জন্য অনেক সময় সুলভ মূল্যে বা একটু ছাড় দিয়ে হলেও কিন্তু তাদেরকে অনেক সময় বাজারে এসে পণ্যগুলো ছাড়তে বাধ্য হন, যাতে দেখা যাবে ভোক্তারা তাদের চাহিদা মতো পণ্য পেয়ে থাকে। কেমন? পছন্দ মতো পণ্য পেয়ে থাকে, এটা হলো বিষয়। এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে। আর ডিসঅ্যাডভান্টেজ অফ ক্যাপিটালিজম কি, দেখো অসুবিধা কি কি, ইনইকুয়ালিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ওয়েলথ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে জাতীয় সম্পদ বন্টনে বৈষম্য। ইকোনমিক ইনস্টেবিলিটি, অর্থনৈতিক অস্থিতিশীলতা। ফ্লাকচুয়েশন ইন দ্য লেভেল অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কর্মসংস্থানের স্তরে ওঠানামা। ক্লাস কনফ্লিক্ট, শ্রেণীদ্বন্দ্ব। ওয়েস্ট অফ ট্যালেন্টস, অর্থাৎ প্রতিভার যে একটা অপচয়। হেভি এক্সপেন্স অন পাবলিসিটি রেজাল্ট ইনটু ইনক্রিজ ইন কস্ট অ্যান্ড প্রাইস অফ দ্য কমোডিটি, অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রচারের উপর ভারী ব্যয় সামগ্রীর যে একটা দাম। কেমন? এনভায়রনমেন্টাল কস্ট, শর্ট টার্মিনিজম অ্যান্ড সো অন, অর্থাৎ স্বল্পমেয়াদী এবং পরিবেশগত যে সমস্ত ব্যয়। এখানে যদি আমি সাম আপ করি, তোমাদের মনে আছে কিনা দেখো, খেয়াল করো। সেকেন্ড ক্লাসে কি আলোচনা করেছিলাম? কার্ল মার্কস তিনি পপুলেশন থিওরি সম্পর্কে বলেছেন। এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট যে সোসাইটি, সেখানে বলা হচ্ছে ধনতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে যে ন্যাশনাল যে ওয়েলথ রয়েছে, সেই ন্যাশনাল ওয়েলথের যদি প্রপার ইউটিলাইজ না হয়, অর্থাৎ প্রপার যদি ডিস্ট্রিবিউশন না হয়, তখন কি হবে, তখন কিন্তু একটা সমস্যা দেখা দিবে। এমন সমস্যা দেখা দিবে যেটা ইকোনমিক ইনস্টেবিলিটি করতে সাহায্য করবে, কারণ ক্লাস কনফ্লিক্ট, মালিক শ্রমিক শ্রেণীর সাথে একটা দ্বন্দ্ব হবে, এবং দেখা যাবে প্রতিভার যে একটা অপচয় সেখানে দেখা দেবে, এবং এনভায়রনমেন্টাল যে একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড একটা তৈরি হবে, কিন্তু সেটা এবং পপুলেশনও কিন্তু সেখানে দেখা যাবে হ্রাস। হ্যাঁ, এই যে বিষয় তিনি কিন্তু আমি সেকেন্ড ক্লাসে কিন্তু আলোচনা করেছি যে বিষয়টা এখানে বলা হচ্ছে। তাছাড়া আরো অসুবিধাটা কি রয়েছে দেখো, এখানে বলা হচ্ছে যে কর্মসংস্থানের স্তরে ওঠানামা। মালিক
পক্ষ কিন্তু ইচ্ছা মতো কোনো কর্মচারীকে রাখতে পারেন বা ছাঁটাই করতে পারেন, এই যে একটা বিষয় থাকে, সেখানে শ্রমিকরাও কিন্তু খুব আতঙ্কের মধ্যে থাকে। কেমন? আবার দেখা যাচ্ছে যে কোনো পণ্যের যদি কোনো অ্যাডভার্টাইজ করেন, তাহলে দেখা যাবে সেই পণ্যের অ্যাডভার্টাইজের যে একটা মূল্য, সেই মূল্যটা কোনো না কোনোভাবে দেখা যাবে ভোক্তার কাছ থেকে তারা নিয়ে নিচ্ছেন, কিন্তু তারা কোনো সময় লুজার হবেন না, এটা মাথায় রেখো, ফর প্রফিট। কেমন? এই সমস্ত বিষয় কিন্তু সেখানে কাজ করে। আরো অন্যান্য কিছু আছে। আর বিষয়টা আরেকটু বিষয়, সেটা হচ্ছে যেহেতু অবাধ এবং প্রতিযোগিতামূলক মার্কেট ব্যবস্থা থাকে, সুতরাং দেখা যাচ্ছে প্রয়োজনের অতিরিক্ত তারা কিন্তু অনেক সময় উৎপাদন করে বসেন, যার ফলে অনেক সময় উৎপাদন ব্যবস্থায় যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় এবং উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বিশৃঙ্খলতা তৈরি হয়। কেমন? এই সমস্ত কিছু অসুবিধা রয়েছে, আরো কিছু অসুবিধা রয়েছে। কেমন? আশা করছি এতক্ষণ পর্যন্ত যে সুবিধা অসুবিধা আলোচনা করলাম, তোমরা তা বুঝতে পেরেছো। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানার চেষ্টা করব পুঁজিবাদের ধরনসমূহ, টাইপস অফ ক্যাপিটালিজম বলতে পারি, অথবা বলতে পারি ফেজেস অফ দ্য গ্রোথ অফ ক্যাপিটালিজম ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ পাশ্চাত্য পুঁজিবাদ বিকাশের বা যে বিভিন্ন কারণ, কেমন, এটা বলতে পারি। কি কি দেখো, মার্চেন্ট ক্যাপিটালিজম যেটাকে বলা হয় বণিক পুঁজিবাদ, তিন ভাগে ভাগ করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম যেখানে বলা হচ্ছে শিল্প পুঁজিবাদ, এবং বলা হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটালিজম যেটাকে বলা হয় লগ্নি পুঁজিবাদ বা আর্থিক পুঁজিবাদ। মার্চেন্ট ক্যাপিটালিজম কি? মার্চেন্ট ক্যাপিটালিজম হচ্ছে যে পুঁজি বাণিজ্যিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেটাই হচ্ছে মার্চেন্ট ক্যাপিটালিজম। যেমন দেখা যাচ্ছে বিভিন্ন শহরের সাথে শিল্প বিপ্লবের পূর্বে বিভিন্ন শহরের সাথে যে যোগাযোগ করার মধ্যে দিয়ে বিভিন্ন ধনিক শ্রেণী বণিক শ্রেণী কিন্তু গড়ে উঠেছিল, সেটাই কিন্তু এই যে বণিক পুঁজিবাদ। কেমন? আর ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের বিষয়টা হচ্ছে যে শিল্প পুঁজি এবং উৎপাদন ব্যবস্থার উপর নির্ভর করে, অর্থাৎ শিল্প বিপ্লবের সময় যে সমস্ত মেশিন, কলকারখানা, উৎপাদন ইত্যাদির উপর ডিপেন্ড করে যে পুঁজিবাদ গড়ে উঠেছিল, সেটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম। আর ফিনান্সিয়াল ক্যাপিটালিজম কি? ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এবং ঊনবিংশ শতাব্দীর শুরুতে এই ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের উদ্ভব। এটা সাধারণত ব্যাংক, বিমা বা দেখা যাবে কর্পোরেট ব্যবসা, টিএনসি, এমএমসি ইত্যাদি কিন্তু প্রধান উপাদান এই ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের। কেমন? তোমরা লক্ষ্য করো, এখন আমরা আলোচনা করব কি কজেস অফ দ্য গ্রোথ অফ ক্যাপিটালিজম। কেমন? পাশ্চাত্যে পুঁজিবাদ বিকাশের কারণসমূহ আমরা টু দ্য পয়েন্টে আলোচনা করতে পারি। ফুল ডেভেলপমেন্ট, দেখো, ফুল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিক্লাইন, সরি, ফুল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিক্লাইন অফ ফিউডালিজম, অর্থাৎ সামন্ততন্ত্রের পূর্ণ বিকাশ ও পতন। এখানে দেখা যাচ্ছে যে সামন্ততন্ত্র কি, আমরা সামন্ততন্ত্রের যে পতন হলো, সামন্ততন্ত্রের পতনের মধ্যে দিয়ে কি হলো, একটা নতুন যে একটা আর্থসামাজিক ব্যবস্থার প্রবর্তন হলো, ফলে সেই আগমন ঘটে কিন্তু পুঁজিবাদের। কেমন? দি রোল অফ মার্চেন্ট ক্লাস, একটা বণিক শ্রেণীর উদ্ভব হলো, ধনিক শ্রেণী বণিক শ্রেণীর উদ্ভব হলো, যে বণিক শ্রেণী কি ছিল, অর্থে, বিত্তে এবং সম্পদে তারা কিন্তু স্ফীত হয়ে উঠেছিল, যেটা পরবর্তীতে আমাদের যে পুঁজিবাদের জন্ম দিতে সাহায্য করেছিল। কেমন? দি রোল অফ রেনেসাঁ, রেনেসাঁর বিষয়টা তোমরা নিশ্চয়ই জানো। রেনেসাঁর বিষয়টা কি? রেনেসাঁর ফলে মানুষের মধ্যে যে একটা বুদ্ধিভিত্তিক চর্চা হলো, মানুষ ডাইনামিক হলো, প্রগতিশীল হলো এবং সামনের দিকে, অর্থাৎ পরিবর্তনকে তারা কিন্তু খুব পজিটিভলি মেনে নিল এবং সামনের দিকে যাওয়ার যে একটা চেষ্টা বা চিন্তা, সেটা তাদের মধ্যে কাজ করছিল। ফলে রেনেসাঁ কিন্তু এখানে একটা অন্যতম কারণ। কেমন? এখানে দেখো যে কলোনিয়াল পলিসি, অর্থাৎ উপনিবেশিক নীতি। উপনিবেশিক নীতি কি? উপনিবেশিক নীতির ফলে কি হলো, দেখা যাচ্ছে যে অষ্টাদশ শতকের দিকে আমেরিকা এবং ভারতে আগমনের যে একটা পথ, সে নতুন পথ যখন আবিষ্কারের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে নতুন ক্ষেত্র একটা দান করেছিল। কেমন? এই ক্ষেত্রের ফলে কি হলো, যে এখন অর্থ এবং যে বাণিজ্য বিনিয়োগের যে একটা 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 পুঁজিবাদের যে একটা বিকাশ, হ্যাঁ, সেই বিকাশটা সেখানে ঘটানো সম্ভব ছিল। জিওগ্রাফিক্যাল ডিসকভারি হচ্ছে নতুন নতুন যে সমস্ত উদ্ভাবন, হ্যাঁ, জলপথ আবিষ্কার, তারপরে নতুন একটা দেখা যাচ্ছে নতুন একটা দেশ আবিষ্কার, এরকম ধরনের আবিষ্কারের তখন দেখা যাচ্ছে যে আবিষ্কারের বিষয়টা তখন জানা যায়। দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব, তোমরা জানো শিল্প বিপ্লব কিন্তু একটা অন্যতম বিষয়, যে শিল্প বিপ্লবের ফলে পুরো যন্ত্রপাতিতে একটা আধুনিক যে একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা, সেই স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি হলো, ফলে সেখানে কিন্তু একটা পুঁজিবাদের সেখানে ধনতান্ত্রিক অগ্রগতিতে একটা ভূমিকা রেখেছিল। এখানে দেখো যে ট্রেড রেভলিউশন, অর্থাৎ বাণিজ্য বিপ্লব। বাণিজ্য বিপ্লবের ফলে কি হলো, তার দেখা যাচ্ছে যে বিভিন্ন আটলান্টিক মহাসাগর, তারপর ভারত মহাসাগরে তাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে, ভৌগোলিক যে সমস্ত উন্নয়ন রয়েছে, সেই উন্নয়নগুলো কিন্তু তারা ছড়িয়ে দিল। ফলে দেখা যাচ্ছে যে একটা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তখন দেখা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ যে তারা যে একটা অবদান রেখেছিল, সেই কিন্তু সেটা স্প্রেড হয়ে গিয়েছিল। এইটার ফলেও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। ইস্টাবলিশমেন্ট অফ সিটিজ অ্যান্ড টাউন, সেই সময় দেখা যাচ্ছে ছোট বড় নানা ধরনের শহর এখানে এস্টাবলিশ করেছিল। রিলিজিয়াস রিফর্মস মুভমেন্ট, অর্থাৎ তোমরা জানো ইউরোপে কিন্তু ক্যাথলিক যে
ক্যাথলিক যে চার্চ, সেই চার্চের ক্ষমতা ছিল কিন্তু অনেক। ফলে মানুষ কিন্তু ক্যাথলিক থেকে আস্তে আস্তে প্রোটেস্ট্যান্ট যে ধর্ম সেইটার দিকে কিন্তু সামনে মনোনিবেশ করার যখন চেষ্টা করছিল। কেমন, এখানে দেখো প্রোগ্রেস অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম, অর্থাৎ যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার যে একটা উন্নতি সেই সময় ছিল। ফলে মানুষ কি করতো, ফলে মানুষ দেখা যাচ্ছে যে রেলগাড়ির প্রবর্তন করলো, তারপর স্টিমারের আবিষ্কারের ফলে জলে এবং স্থলে যাতায়াত করলো। কেমন, আমি তো তোমাদেরকে দেখালাম, কিছু চিত্র দেখালাম। এখানে দেখো এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কার্স, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ মনিটারি ইকোনমি, অর্থাৎ মুদ্রা অর্থনীতির যে প্রবর্তন। আগে কিন্তু মানুষ বিনিময়ের মাধ্যমে যে করতো, যে চেঞ্জ করতো। কেমন, পরে যখন টাকা চালু হলো, যখন টাকা আবিষ্কার করতে পারলো মানুষ, কাগজের নোট যখন আবিষ্কার করতে পারলো, তখন মানুষের মধ্যে কিন্তু যে যে মানুষের মধ্যে কিন্তু পুঁজিবাদের যে প্রসার, সে প্রসারটা কিন্তু ঘটানো বেশি সম্ভব হলো। এখানে দেখো এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কার্স, অর্থাৎ এখানে শ্রমিক শ্রেণীরা, ওখানে শ্রমিক শোষণ এখানে রয়েছে, মালিক শ্রেণী শ্রমিক শ্রেণী সেটা রয়েছে, এবং শোষণের যে বিষয় সেখানেও রয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে লেজিসলেশন ফেয়ার পলিসি, অর্থাৎ অবাধ, মুক্ত এবং স্বাধীনভাবে যে একটা যে উৎপাদন ব্যবস্থা সেখানে ছিল। থটস অফ অ্যাডাম স্মিথ, সে সময় অ্যাডাম স্মিথের একটা বক্তব্য ছিল অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে। অ্যাডাম স্মিথ কি বলেছেন? অ্যাডাম স্মিথ বলেছেন যে ব্যক্তিগত সম্পদ অর্জনের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা থাকা উচিত, সেখানে কিন্তু রাষ্ট্রের হস্তক্ষেপ অমঙ্গল ডেকে আনবে। এই যে তার চিন্তা ভাবনা বা চিন্তাধারা, এই চিন্তাধারা পরবর্তীতে দেখা যাচ্ছে যে পুঁজিবাদ বিকাশে যথেষ্ট শক্তি হিসেবে কাজ করেছিল। কেমন, ন্যাশনালিস্ট মুভমেন্ট, অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলন। তোমরা লেনিনের নাম নিশ্চয়ই শুনেছ। তিনি কিন্তু বলেছেন যে পুঁজিবাদের সাথে জাতীয়তাবাদী যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক রয়েছে। ফলে দেখা যাবে পুঁজিবাদ বিকাশে জাতীয়তাবাদী সত্তা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। ক্যাপিটালিস্ট মেন্টালিটি, অর্থাৎ সামন্ততন্ত্রকে দেখা যাবে বিপরীতে যে পুঁজিবাদের আগমন, সেই আগমনটাকে সেই সময় পাশ্চাত্যের যে লোকজন এবং ইউরোপের যে জনগণ, তারা কিন্তু খুবই যে পজিটিভলি সেটাকে গ্রহণ করেছিল, এবং তার যে ক্যাপিটালিস্ট যে মেন্টালিটি, সেই মেন্টালিটিটা গড়ে উঠেছিল। সুতরাং আমরা দেখতে পাই যে উপরোক্ত যে সমস্ত কারণ রয়েছে, সেই সমস্ত কারণগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখা যাবে যে পাশ্চাত্যের যে পুঁজিবাদ বিকাশের যে একটা সহায়ক হিসেবে কাজ করেছিল, এবং পুঁজিবাদের সুদৃঢ় ভিত্তি কিন্তু দান করতে সক্ষম হয়েছিল। কেমন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পুঁজিবাদ সম্পর্কে তাহলে জানলাম। পুঁজিবাদ কি, পুঁজিবাদের যে বৈশিষ্ট্য, পুঁজিবাদের যে সমস্ত সুবিধা অসুবিধা রয়েছে, এবং পাশ্চাত্য পুঁজিবাদ বিকাশের যে কারণসমূহ, সেটা আমরা জানতে সক্ষম হয়েছি। কেমন, আমরা এ পর্যায়ে আলোচনা করব কি, এ পর্যন্ত আলোচনা করব পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল এজ। কেমন, শিল্প যুগে পপুলেশন এবং ডেভেলপমেন্ট কেমন ছিল। কিন্তু শিল্প যুগে পপুলেশন এবং ডেভেলপমেন্ট আলোচনা করতে গেলে আমাদের কিন্তু আলোচনা করা দরকার ডেভেলপ সোসাইটিতে কেমন ছিল। দেখো, এখানে এ এবং বি দুইটা ক্যাটাগরি এখানে করা হয়েছে। ডেভেলপ কান্ট্রিতে কেমন ছিল এবং ডেভেলপিং কান্ট্রিতে কেমন ছিল, আমরা সেপারেট ভাবে জানার একটু চেষ্টা করব। কেমন, এখানে তোমরা লক্ষ্য করো, দেখো পপুলেশন গ্রোথ রেট কি, মোর ডেভেলপ যে সমস্ত সোসাইটিজ রয়েছে এবং লেস ডেভেলপ সোসাইটি রয়েছে, রিজন রয়েছে, সেটা হচ্ছে 1950 থেকে 2100 সালের মধ্যে যে জনসংখ্যার যে একটা চিত্র, ওয়ার্ল্ড যে চিত্র, সেই চিত্রটা এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। কেমন, বিভিন্ন সাল এখানে দেওয়া আছে, পিরিয়ড উল্লেখ করা আছে, এবং ওয়ার্ল্ডের যে একটা চিত্র, সেই স্ট্যাটিস্টিক্স এখানে তুলে ধরা হয়েছে। দেখো, এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব কি, যে ইন্ডাস্ট্রিয়াল এজে যে উন্নত দেশের জনসংখ্যার সাথে উন্নয়নের সম্পর্ক কি। কেমন, দেখো ট্রেন্ডস ইন হেলথ অ্যান্ড লংজিভিটি, অর্থাৎ সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের দিকে যাত্রা। আগে কি হতো, আগে দেখা যাচ্ছে বিভিন্ন রোগ, শোক, মহামারী, দুর্ভিক্ষ, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি দেখা দিত। ফলে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু জন্মহার যেমন ছিল, মৃত্যুহারও কিন্তু বেশি পরিমাণ ছিল। এখন মানুষ কি করছে, দেখা যাচ্ছে রোগ, শিল্পোন্নত যুগে কি হলো, শিল্পোন্নত যুগে এসে দেখা যাচ্ছে মানুষ উন্নত দেশে রোগ, মহামারী, দুর্যোগ, দুর্বিপাক এগুলোকে মানুষ কিন্তু নিয়ন্ত্রণ করতে শিখেছে। ফলে উন্নত যে চিকিৎসা এবং দেখা যাচ্ছে বিভিন্ন টিকা আবিষ্কার হওয়ার ফলে মানুষের জীবন প্রত্যাশা কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটে। মানুষ কিন্তু এখন ভালো থাকছে, সুস্থ থাকছে। কেমন, এখানে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু সামনের দিকে এখন আগাচ্ছে, মানুষ স্ট্যান্ডার্ড লাইফ লিড করছে, অর্থাৎ মানুষের কিন্তু প্রত্যাশিত যে গড় আয়ুষ্কাল সেটাও কিন্তু বেড়ে গেছে। এখানে দেখো
ডিক্লাইনিং বার্থ রেটস অ্যান্ড ইনক্রিজিং ইমিগ্রেশন, অর্থাৎ দেখা যাচ্ছে জন্মহারটা কিন্তু কমে যাচ্ছে এবং তাদের ইমিগ্রেশনটা কিন্তু বাড়ছে। তারা বিভিন্নভাবে তাদের কিন্তু যে গ্রোথ রেটটা কম, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য দেশ থেকে মাইগ্রেশনের ফলেও কিন্তু সেই দেশের যে একটা জনসংখ্যা ব্যালেন্স, সেই ব্যালেন্স করে কিন্তু তারা কিন্তু সামনের দিকে আগাচ্ছেন। কেমন? পপুলেশন, দ্য গ্রোথ অফ আরবান পপুলেশন, এটা কি পপুলেশনের বিষয়টা কি? গ্রাম থেকে মানুষ কিন্তু নগরের দিকে যাচ্ছে। নগরের দিকে কেন যাচ্ছে? সেখানে সুযোগ সুবিধা বেশি, সেখানে সুখ সমৃদ্ধ পূর্ণ একটা জীবনযাপন করা সহজ, সেখানে চাকরির যে পাওয়ার যে প্রত্যাশী তারা সেখানে যাচ্ছে, চাকরি পাওয়া সেখানে বেশি সহজ। যার ফলে যখন নগরে মানুষ আসছে তখন নগরের যে একটা নাগরিক যেটা জীবন, সেই জীবনের সাথে তাল মিলিয়ে চলতে যেয়ে তখন দেখা যাচ্ছে তারা একক পরিবার ফ্যামিলির সাইজটাকে তারা কিন্তু ছোট রাখছেন। এইভাবে তারা কিন্তু যে পপুলেশনের সাথে ডেভেলপমেন্টের একটা সম্পর্ক সেখানে কিন্তু হচ্ছে। দি ফ্যামিলির সাইজটাকে তারা কিন্তু একক পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখছেন এবং দেখা যাচ্ছে সন্তান কিন্তু কম সেখানে রাখছেন। যে চেঞ্জিং রোল অফ উইমেন, অর্থাৎ নারীদের যে একটা ভূমিকা, নারীদের ভূমিকা কি? দেখা যাচ্ছে 20-22 বছর থেকে শুরু করে 50-55 বছর যে সমস্ত নারী রয়েছে তারা যেমন ফ্যামিলিকেও সময় দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, পাশাপাশি পরিবারের উপর ডিপেন্ডেন্ট না হয়ে থেকে দেখা যাচ্ছে যে বাইরে কাজকর্ম করছেন, বিভিন্নভাবে ইনকাম করছেন, নিজে স্টাবলিশড হচ্ছেন, হ্যাঁ, স্বয়ংসম্পন্ন হচ্ছেন। এইভাবে তারা কিন্তু বিভিন্নভাবে রোল প্লে করছেন, যেটা ডেভেলপমেন্টের দিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এন্ড দি চেঞ্জিং রোল অফ ইয়ুথ, অর্থাৎ যুবক সমাজের যে একটা ভূমিকার পরিবর্তন। যুব সম্প্রদায় কি করছে? যারা অবিবাহিত আছে তারা মনে করছে যে ফ্যামিলির উপর, বাবা মার উপর নির্ভরশীল না হয়ে থেকে তারা কি নিজের পায়ে দাঁড়ানোর, অর্থাৎ স্বাবলম্বী হওয়ার, স্টাবলিশড হওয়ার, হ্যাঁ, তার চেষ্টা করছেন। প্রয়োজনে তারা দেরিতে লেট ম্যারেজ করছেন, দেরিতে যখন বিয়ে করছে তখন দেরিতে বাচ্চা হচ্ছে, ফলে যে একটা উন্নয়নের গতিকে কিন্তু ত্বরান্বিত করছে। কেমন? এখানে দেখো ম্যাস এডুকেশনের রোল রয়েছে। মেনটেন দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফস্টাইল, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল করার ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনার বিষয়টা এরকম, তারা কিন্তু ভাবছেন যে একটা আয় যদি একটা সার্টেন যদি একটা আয় হয়, একটা নির্দিষ্ট পরিমাণ যদি আয় হয় আর পরিবারের জনসংখ্যা যদি খুব বেশি হয়ে থাকে, তাহলে দেখা যাবে ওই আয় দিয়ে পরিবারের অতিরিক্ত জনসংখ্যাকে কিন্তু স্যাটিসফাই করা খুব কঠিন। যার কারণে পরিবারের যে মেম্বার, সেই মেম্বারটাকে তারা কিন্তু কম রাখার পক্ষে। যার কারণে যদি পরিবারের সদস্য সংখ্যা যদি অল্প হয় তাহলে সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড যে লাইফ লিড করা সেটা কিন্তু সহজ হবে। কেমন? প্ল্যান্ড আরবান লাইফ, অর্থাৎ তাদের যে জীবনের যে একটা পরিকল্পনা, তাদের পরিকল্পিত জীবন, নাগরিক যে জীবন, সে জীবনটাও কিন্তু পরিকল্পিত। সেখানে দেখা যাচ্ছে যে তারা যে সুখ শান্তি, সেখানে দেখা যাচ্ছে যে মানসিকতাটা এরকম যে তাদের কিন্তু টানাপোড়েনের মধ্যে চলতে হয় না, তারা সবসময় পরিকল্পিত লাইফ লিড করতে অভ্যস্ত, যার ফলে তাদের জীবনে পিস অ্যান্ড হ্যাপিনেসটা কিন্তু খুব অল্প সময় কিন্তু দেখা যায়। এখানে ডেভেলপমেন্ট ইজ দ্য বেস্ট কন্ট্রাসেপটিভ বলা হচ্ছে, ডেভেলপমেন্টই হচ্ছে বেস্ট কন্ট্রাসেপটিভ। সুতরাং আমি কি বুঝলাম? এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার কিছু অংশ তোমরা জেনেছো। ফার্স্ট লেকচারে কিন্তু আলোচনা করেছিলাম যে ডেভেলপ সোসাইটি যে তাদেরকে জেনে চান, তারা অনেক সময় ডুয়েল পলিসিটা প্লে করছে, এভাবেও কিন্তু আলোচনা করেছিলাম। সুতরাং পপুলেশনের সাথে ডেভেলপমেন্টের যে একটা সম্পর্ক, পপুলেশন এবং ডেভেলপমেন্ট, তোমাদের আমি আগেও বলেছি পপুলেশনের সাথে ডেভেলপমেন্টের যে একটা ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই দুটো ভ্যারিয়েবল কিন্তু একটি আরেকটির দ্বারা প্রভাবিত। কেমন? পপুলেশন ডেভেলপ সোসাইটিদের ক্ষেত্রে তাদের যে পরিকল্পিত যে চিন্তা ভাবনা এবং তাদের যে একটা উন্নত চিন্তা ভাবনা এবং তাদের যে একটা অ্যাক্টিভিটিস, এই সমস্ত কারণে কিন্তু তাদের পপুলেশনের সাথে ডেভেলপমেন্ট একটা যে একটা সুসম্পর্ক রয়েছে এবং একটা ইতিবাচক একটা সম্পর্ক রয়েছে। কেমন? এখানে দেখো আমরা এ পর্যায়ে কি আলোচনা করব? পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রি ইন ইন্ডাস্ট্রিয়াল এজ। কেমন? ইন্ডাস্ট্রিয়াল এজ, দেখো আমরা টু দ্য পয়েন্টে কথা বলতে পারি, অর্থাৎ
উন্নয়নশীল দেশে জনসংখ্যা এবং উন্নয়নের কেমন সম্পর্ক, মানে কেমন সেখানে শিল্প যুগে। দেখো ল্যাক অফ উইমেন এডুকেশন, অর্থাৎ উইমেন এডুকেশন, নারীরা কিন্তু শিক্ষা গ্রহণ করছে কিন্তু উন্নত দেশের মতো নয়, উন্নত দেশের চাইতে কিন্তু অনেক পিছিয়ে আছে। কেমন আনপ্ল্যান্ড লাইফ, অর্থাৎ আমাদের জীবন যেটা, যে তৃতীয় বিশ্বের যে সমস্ত যে জীবন, গ্রামীণ এবং শহরের যে সমস্ত জীবন, সেই সমস্ত জীবন পরিকল্পিত জীবন নয়। আমরা যেভাবে আগাচ্ছি, আমাদের এজের ক্ষেত্রে যে একটা চিন্তা, যে এই এজে আমাদের স্টাবলিশড হতে হবে, এই এজে বিয়ে করতে হবে, এই এজে কিন্তু সন্তান নিতে হবে, এরকম যে একটা পরিকল্পিত চিন্তা ভাবনা থাকবে, সে চিন্তা ভাবনা করে কিন্তু আমরা আগাই না। লেস নাম্বার অফ নিউক্লিয়ার ফ্যামিলি, একক পরিবারের সংখ্যা কিন্তু এখনো কম, এখনো কিন্তু যৌথ পরিবার বেশি, এবং আমরা বিশ্বাস করি যৌথ পরিবারের সন্তান মানুষ করা বেশি হবে, বেশি সুযোগ সুবিধা পাবো, ফলে যৌথ পরিবার কিন্তু এখনো অনেক বেশি, একক পরিবারের সংখ্যা কিন্তু কম। ট্র্যাডিশনাল রোল অফ উইমেন, অর্থাৎ ট্র্যাডিশনাল রোল, অর্থাৎ নারীরা কিন্তু এখনো যে ট্র্যাডিশনাল রোল, সেই ট্র্যাডিশনাল রোলটা কিন্তু পালন করছে। তারা সেইখান থেকে কিন্তু বের হয়ে এসে নিজেকে যে স্বয়ংসম্পন্ন হওয়া উচিত, সামনের দিকে আগানো উচিত, সেটা কিন্তু এখনো মেনটেন করছে না। মনে করছে যে কখন তার হাজবেন্ড তাকে খেতে দিবে, পড়তে দিবে, তার সন্তান কখন খেতে দিবে, পড়তে দিবে, এই যে আশায় তারা কিন্তু এখনো বসে থাকছে, এবং ট্র্যাডিশনাল যে সমস্ত কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম নিজেরা করছে। লেস আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ আমাদের কিন্তু তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ, এই দেশে কিন্তু আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে পরিমাণটা হওয়া উচিত, সেই পরিমাণটা কিন্তু হচ্ছে না। কারণ এই পরিমাণ না হওয়ার ফলে কিন্তু যে কৃষি বেসড যে সোসাইটি, সেখান থেকে কিন্তু আমরা বের হতে পারছি না। ফলে আমাদের কিন্তু যে উৎপাদন বা ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের যে জায়গাতে পৌঁছা দরকার, সেখানে আমরা যেতে পারছি না। ইনকমপ্লিট ডেমোগ্রাফিক ট্রানজিশন, অর্থাৎ তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশে, আমরা জানো যে তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশে যে ডেমোগ্রাফিক ট্রানজিশনের যে স্টেজগুলো রয়েছে, সেই স্টেজগুলো কিন্তু এখনো আমরা কভার করতে পারিনি, এখনো উত্তীর্ণ হতে পারিনি। কেমন ভ্যালুজ সিস্টেম, আমাদের ভ্যালুজ সিস্টেমগুলো কিন্তু খুবই পোর। আমরা কি করি, আমরা বিশ্বাস করি যে আমাদের ছেলে সন্তান সবসময় প্রয়োজন। কেমন আমরা দেখা যাচ্ছে যে আমাদের যদি 2টা বা 3টা যদি আমাদের মেয়ে হয় বা একটা মেয়ে হয়, আমরা কিন্তু স্যাটিসফাইড হতে পারি না। আমরা মনে করি যে আমাদের কখন পুত্র সন্তান হবে, কারণ পুত্র সন্তান যদি হয়, তাহলে পুত্র সন্তান আমার বৃদ্ধ বয়সে আমাকে দেখবে, আমাকে দেখাশোনা করবে, এই যে একটা বিশ্বাস, হ্যাঁ, এটা থেকে দেখা যায় আমরা সন্তান বেশি বেশি নিয়ে যাই। যদি কেউ বুঝাতেও যায়, তখন বলে যে মুখ দিয়েছেন যিনি আহাত দিবেন তিনি, হ্যাঁ, এইরকম ধরনের একটা যে একটা ভ্যালুজ নিয়ে আমরা চলি, যার ফলে আমাদের মধ্যে কিন্তু খুব সমস্যা। এইটাই কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই যে পপুলেশনটা কিন্তু বাড়িয়ে দেয়, ফলে ডেভেলপমেন্টটাকেও কিন্তু ব্যাহত করে। কেমন লেস এক্সপেকটেশন ফর গুড হেলথ অ্যান্ড লং লাইফস, অর্থাৎ জীবন সম্পর্কে যে একটা প্রত্যাশা, দীর্ঘ জীবন পেতে যে একটা কম প্রত্যাশা থাকে। আমাদের তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশসমূহ, বিশেষ করে আফ্রিকার কথা আমরা বলতে পারি, যেমন আফ্রিকাতে দেখো এইডস এর প্রকোপ কিন্তু খুবই বেশি, যার ফলে তাদের কিন্তু যে লাইফে যে প্রত্যাশিত যে জীবন, অর্থাৎ গড়াই কিন্তু কম্পারেটিভলি তাদের কিন্তু কম। এই যে আমরা স্বাস্থ্যের প্রতি কিন্তু কেয়ার নেই না, হ্যাঁ, সুস্বাস্থ্য রক্ষা করার জন্য যে কেয়ার নেওয়া দরকার, আমাদের প্রপার ঘুম দরকার, প্রপার যে একটা শারীরিক যে একটা চর্চা, সে শরীর চর্চা করা দরকার, পাশাপাশি কোন খাদ্যে দেখা যাবে প্রোটিন ঠিক মতো পাচ্ছি কিনা, ভিটামিন ঠিক মতো আসছে কিনা, হ্যাঁ, এই সমস্ত সুষম খাদ্য ঠিক মতো পাচ্ছি কিনা, এই ব্যাপারে কিন্তু আমরা কেয়ারফুল না। আমরা দেখা যাচ্ছে পথে ঘাটে যেখানে সেখানে যা পাচ্ছি আমরা খেয়ে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমরা উদাসীন, এই ব্যাপারে অনেকটাই উদাসীন। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, সামনের দিকে আগাতে হবে, যদি আমরা সুস্বাস্থ্যটা নিশ্চিত করতে চাই, নিরাপদ জীবনটা যদি আমরা কামনা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে। লেস অপরচুনিটি, আমাদের সামনে আগানোর ক্ষেত্রে যতটুকু অপরচুনিটি থাকা দরকার, সেই অপরচুনিটিরও কিন্তু একটা অভাব রয়েছে, যার ফলে তৃতীয় বিশ্বের লোকজন বা তৃতীয় বিশ্বের যে জনসংখ্যার সাথে উন্নয়নের যে একটা সম্পর্ক, সে ইতিবাচক যে সম্পর্ক অনেক সময় ঘটানো সম্ভব হয়ে উঠছে না। কেমন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে দেখো, এখানে দেখতেই পাচ্ছ যে এই যে তৃতীয় বিশ্বের যে বিষয়, কত গাড়ি দেখতে পাচ্ছ এখানে, যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের যে একটু সামান্য একটু ছবি দেওয়ার আমি চেষ্টা করেছি, এই সমস্ত বিষয়টা দেখো। তো এই আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তৃতীয় বিশ্বের দেশসমূহের কি কি সমস্যা রয়েছে এবং আমরা কিভাবে সেটাকে ওভারকাম করতে পারি। কেমন দেখো, এই পর্যায়ে আমরা একটু জানার চেষ্টা করব তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল দেশের যে ফিগার দেখলাম, পাশাপাশি বাংলাদেশের অবস্থানটা একটু দেখি আমরা একটু। এখানে দেখো পাস্ট, প্রেজেন্ট এন্ড প্রবাবল ফিউচার যে পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ 1960 সাল থেকে 2095 সাল পর্যন্ত এখানে তথ্য দেওয়া আছে। 1960 সালে দেখো, খেয়াল করতে পারছো 2.67% ছিল গ্রোথ রেট। এখানে দেখো 2020 সালে এসে কি হচ্ছে, 2020 সালে এসে পপুলেশনের গ্রোথ রেট দেখো 1.01%, অর্থাৎ কমে গেছে। আস্তে 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 আশা করা হচ্ছে যে আরো কমে যাবে, এবং 2095 সালের দিকে দেখো একদম ঋণাত্মক মান দেখা যাচ্ছে। কেমন এইটা দেখে কিন্তু আমরা একটু আবার আশা
আশার আলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে 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 কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছে। কেমন, এখানে খেয়াল করো, দেখো মেজার্স টু সলভ পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। আমরা ডেভেলপিং সোসাইটিজের ক্ষেত্রে যে সমস্ত দেখলাম কিছু বৈশিষ্ট্য দেখলাম পপুলেশনের সাথে ডেভেলপমেন্টের যদি সম্পর্ক ঘটাতে চাই, সো বাংলাদেশ যেহেতু ডেভেলপিং কান্ট্রিজ, বাংলাদেশের যদি পপুলেশনটা বার্ডেন হয়ে থাকে, পপুলেশনটার সমস্যা হয়ে থাকে, তাহলে কিভাবে পপুলেশনটাকে সমাধান করে আমরা উন্নয়নের দিকে যেতে পারি একটু আমি দেখো পয়েন্ট আউট করার চেষ্টা করছি। ইউ আর ম্যাচিউরড ইনাফ, এই বিষয়গুলো তোমরা বুঝো জানো, আমি বেশি ব্যাখ্যা করব না, তোমরা বিষয়গুলো বুঝে নিও। কেমন, মেজার্স টু ডিক্রিজ পপুলেশন গ্রোথ রেট, অর্থাৎ জনসংখ্যা যে বৃদ্ধির হার, সেই হারটা কিন্তু কমাতে হবে। কেমন, অ্যাচিভিং ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক যে সমৃদ্ধি, ইকোনমিক যে ডেভেলপমেন্ট সেটা অর্জন করতে হবে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিসোর্সেস, অর্থাৎ ন্যাশনাল যে ইনকাম এবং রিসোর্সেস রয়েছে সেটা একটা প্রপার যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা করতে হবে। দেখা যাচ্ছে যে মুষ্টিমেয় লোকের হাতে যদি বেশি ইনকাম থাকে বা সম্পদ থাকে আর বেশিরভাগ লোকের হাতে যদি না থাকে, তাহলে সেভাবে রেখে কিন্তু দেশটাকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেমন, দি স্প্রেড অফ এডুকেশন, শিক্ষার বিস্তারটা ঘটাতে হবে। আমাদের শিক্ষা দেখা যাচ্ছে অনেক সময় পার্সেন্টেজ কাউন্ট করি, কত পার্সেন্ট পাস করলো এটা কাউন্ট করি, কিন্তু সেটা কোনো ম্যাটার না, আমাদের কোয়ালিটি অফ এডুকেশনটাই ইনশিওর করতে হবে। কেমন, রিস্ট্রাকচারিং অফ এগ্রিকালচার, এগ্রিকালচার ক্ষেত্রে রিস্ট্রাকচারিং করতে হবে। দেখা যাচ্ছে পপুলেশন রিডিস্ট্রিবিউশন, জনসংখ্যার যে পুনর্বন্টন সেটা করতে হবে। প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ অ্যান্ড পলিগ্যামি, বাল্যবিবাহ বহুবিবাহ রোধ করতে হবে। ট্রান্সফার, স্থানান্তর ঘটাতে হবে। ক্রিয়েশন অফ স্কিল্ড ম্যান পাওয়ার, দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে, যারা যে মানব সম্পদ কিন্তু দেখা যাবে যে হিউম্যান ক্যাপিটালে পরিণত হবে। কেমন, ইমপ্লিমেন্টেশন অফ ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ পরিবার পরিকল্পনা, এই পরিবার পরিকল্পনার কিন্তু এক্সপানশন ঘটাতে হবে। কেমন, সম্প্রসারণ ঘটাতে হবে আরো ভালোভাবে। ইমপ্রুভিং দ্য লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য লাইফ, অর্থাৎ লিভিং স্ট্যান্ডার্ড যেটা আছে সেই স্ট্যান্ডার্ডটাকে আরো বেশি কিন্তু আমাদের কিন্তু ইমপ্রুভ করতে হবে। কেমন, ইমপ্রুভ করতে হবে, তাহলেই কিন্তু সামনের দিকে আগানো সম্ভব। ইলিমিনেশন অফ রিলিজিয়াস প্রেজুডিস, ধর্মীয় যে সমস্ত কুসংস্কার রয়েছে সেই কুসংস্কার সমূহ আমাদের দূর করতে হবে। সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম, সামাজিক যে সমস্ত নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেগুলো বাড়াতে হবে। আর প্রিভেন্ট ইনফ্যান্ট মর্টালিটি, অর্থাৎ মাতৃমৃত্যুর যে হার, শিশু মৃত্যুর হার, এই সমস্ত হার কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই সমস্ত হার কিন্তু আমাদের কমাতে হবে। কেমন, এই সমস্ত হার কমাতে পারলে আমরা অ্যান্ড সো অন, এছাড়া আরো নানাবিধ কারণ রয়েছে যে সমস্ত বিষয়। সুতরাং আমাদের কিন্তু স্ব জায়গা থেকে, স্ব অবস্থান থেকে যদি আমাদের সচেতন হতে হবে, সচেতন হলে কিন্তু বাংলাদেশের দেখা যাবে যতটুকু প্রপার্টি রয়েছে, রিসোর্স রয়েছে, যতটুকু রয়েছে সেইটাকে কাজে লাগিয়েও কিন্তু আমাদের কিন্তু সামনের দিকে আগানো সম্ভব, যদি আমরা স্ব অবস্থান থেকে সচেতন হই। কেমন, আর এই সমস্ত যে সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যা যদি আমরা এখানে হ্যান্ডেলিং করি, প্রপারলি হ্যান্ডেলিং করি, তো ডেফিনেটলি বাংলাদেশ কিন্তু যে পপুলেশনের সাথে ডেভেলপমেন্টের যে একটা যোগসূত্র, একটা ইতিবাচক যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক রাখতে কিন্তু সক্ষম হবে। এখানে লক্ষ্য করো, পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যে জনসংখ্যা এবং উন্নয়ন, বাংলাদেশের জনসংখ্যা উন্নয়নটা কেমন, যে উন্নয়নশীল যতগুলো দেশ রয়েছে সে দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু বেশ শক্তিশালী একটা যে অবস্থান, সেটা কিন্তু সুস্পষ্ট হয়ে উঠেছে। এবং উন্নয়নের যে সক্ষমতা, সেই সক্ষমতার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রদর্শন করতে সক্ষম হয়েছে। এখন ইউএনডিপি এবং দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিতে শুরু করেছে। এবং দেখা যাচ্ছে যে যেভাবে বাংলাদেশের স্বীকৃতি দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কি, যেমন 2021 সালের মধ্যে বাংলাদেশ কিন্তু মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার একটা কথা রয়েছে। তারপর 2024 সালের মধ্যে বাংলাদেশের যে সমস্ত এলডিসিভুক্ত দেশ রয়েছে, এলডিসিভুক্ত দেশ থেকে বাংলাদেশ কিন্তু বের হয়ে আসবে। 2030 সালের মধ্যে বাংলাদেশ কিন্তু দারিদ্র্যমুক্ত হবে এবং 2050 সালের মধ্যে বিশ্বের যে সমস্ত অর্থনৈতিক মানে ক্ষমতাধর যে সমস্ত দেশ রয়েছে সে সমস্ত দেশের মধ্যে বাংলাদেশ থাকবে বলে আশা করা হচ্ছে। কেমন, আর ফ্যামিলি প্ল্যানিং যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেই ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচিকে যদি আমরা আরো বেশি এক্সপানশন করতে পারি, সম্প্রসারিত করতে পারি, এবং স্থায়ী অস্থায়ী যে সমস্ত মেথড রয়েছে সেটা যদি আমরা জনগণকে আরো বোঝাতে পারি, ইনকারেজ করতে পারি, এবং উন্নয়নের ধারা যদি আরো শক্তিশালী হয়, আরো বেগবান করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু ডেফিনেটলি আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং ডেভেলপমেন্টের যে একটা কাঙ্ক্ষিত জায়গায়, সেই কাঙ্ক্ষিত জায়গায় ইনশাল্লাহ বাংলাদেশ কিন্তু একটা শক্তিশালী একটা অবস্থান নিয়ে মাথা উঁচু করে সামনের দিকে আগাতে পারবে। কেমন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এ পর্যায়ে তোমরা লক্ষ্য করো, একটু হোমওয়ার্ক দিয়েছি তোমাদের জন্য। হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লব বলতে কি বুঝো? এক্সপ্লেন মডার্ন আরবান সিভিলাইজেশন ইজ দ্য রেজাল্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ আধুনিক নগর সভ্যতা শিল্প বিপ্লবের ফল বা ফসল। যা দীর্ঘ আলোচনা করলাম, এই দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই হোমওয়ার্ক তোমরা করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করছি। এখানে লক্ষ্য করো, আমি কিছু রেফারেন্স দিয়েছি। কেমন রেফারেন্স দিয়েছি? তোমাদের যদি আরো বেশি তথ্য জানতে আগ্রহী হও, তাহলে রেফারেন্সে তোমরা সার্চ দিলে আরো অধিক তথ্য সংগ্রহ করতে পারবে। এতক্ষণ দীর্ঘ আলোচনা করলাম, এই দীর্ঘ আলোচনায় যদি তোমাদের কিছু জানার আগ্রহ থেকে থাকে বা যদি কিছু জানতে চাও, তাহলে আমার কাছে মেল করবে। কেমন? আমি সর্বোচ্চই চেষ্টা করব তোমাদের সঠিক উত্তর দেওয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য সহকারে কষ্ট করে মনোযোগ দিয়ে আমার লেকচারটি শোনার জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুখে থেকো, তোমাদের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।